আজকে আমরা পড়বো যেটা সেটা হচ্ছে আমাদের সেগমেন্ট 8। সো সেগমেন্ট 8 এটাই মোস্ট প্রবাবলি লাস্ট সেগমেন্ট। এটার পর আর সেগমেন্ট সম্ভবত আর নাই। তো মিডের ফাইনালের লাস্ট ক্লাস সম্ভবত আজকে, আর যদি আর কোনো সেগমেন্ট থাকে তাহলে এটা নেক্সট উইকে কভার আপ করবো আর কি। তো এটা হচ্ছে সেগমেন্ট 4-5 যেরকম একটু কঠিন টাইপের ছিল, এইটা তুলনামূলক সোজা, অত ডিফিকাল্ট কোনো নাই, মানে টার্মিনোলজিগুলো নাই। এটা জাস্ট শুধু মানে কাইন্ড অফ স্টোরি রাইটিংয়ের মতো, গল্পগুলা নিজের মতো করে সাজিয়ে নিবা, তারপর ওগুলো পরীক্ষায় গিয়ে নিজের মতো করে লিখলেই আশা করি নাম্বার পেয়ে যাবো আর কি। তো স্টার্ট করি আমাদের এমবেডেড সিস্টেম নিয়ে। এটা পুরো স্লাইডটাই হচ্ছে এমবেডেড সিস্টেম নিয়ে, এটার অ্যাপ্লিকেশনস, এটার আর্কিটেকচার, এটা কিভাবে কোথায় ইউজ করা হয়, এটার মানে রেজাল্টগুলো কী কী, এই সকল জিনিস আর কি। ক্লাস রেকর্ড আছে তো। আচ্ছা, ওকে। An embedded system is a computer system designed to perform a specific dedicated function often as part of a larger system। অর্থাৎ আমি ইংলিশে না যাই, সহজ কথায় যদি বলি, এমবেডেড সিস্টেম হচ্ছে কোনো একটা বড় সিস্টেমের ছোট একটা পার্ট, ধরো যেটা স্পেসিফিক কাজ করার জন্য বানানো হয়েছে আর কি। ধরো এক্সাম্পল ওয়াইজ একটা যদি বলি, ধরো আমাদের একটা ওয়াশিং মেশিন আছে। ওয়াশিং মেশিনের মধ্যে বিভিন্ন ধরনের ফাংশন আছে। কোনো ফাংশন ধরো তোমার টাইমার কন্ট্রোল করে যে কাপড়গুলো কতক্ষণ ধরে ওয়াশ করা হবে। কোনো ফাংশন আছে তোমার ডিটারজেন্টের কোয়ান্টিটি কতটুকু যাবে বা তোমার সাবান কতটুকু যাবে এটা মেজার করবে। আরেকটা হচ্ছে পানি কতটুকু দিব, অর্থাৎ 1 লিটার দিব নাকি 2 লিটার দিব, এই টাইপের জিনিসপাতিগুলো, মানে বিভিন্ন কাজ করার জন্য ডিফারেন্ট সিস্টেম বিল্ড করা থাকে আর কি। পুরাটা মিলে হচ্ছে একটা এন্টায়ার সিস্টেম, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে। তো এমবেডেড সিস্টেম হচ্ছে ওই পুরো একটা সিস্টেমের ছোট একটা পার্ট, যেটা স্পেসিফিক কাজ করার জন্যই বানানো হয়। তো এখানে এক্সাম্পলটাই বলছে ওয়াশিং মেশিনেরটাই। ইন এ ওয়াশিং মেশিন দেয়ার ইজ স্মল কম্পিউটার ইনসাইড দ্য ওয়াশিং মেশিন দ্যাট কন্ট্রোলস দ্য ওয়াশিং প্রসেস। তো এরকম ওয়াশিং প্রসেসের জন্য একবার, তারপরে তোমার পানির ওয়াটার ফ্লোটা কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম, তারপরে হচ্ছে তোমার ডিটারজেন্টের ফ্লোটা কন্ট্রোল করার জন্য একটা সিস্টেম। অর্থাৎ সহজ কথায় যদি বলি, ছোট ছোট কয়েকটা সিস্টেম নিয়ে আমি একটা এন্টায়ার লার্জার সিস্টেম যদি গঠন করি, তাহলে ওই ছোট ছোট সিস্টেম, যে সিস্টেমগুলোকে নিয়ে আমি লার্জার সিস্টেমটা বিল্ড করছি, সেই ছোট ছোট সিস্টেমগুলোকে আমি বলবো হচ্ছে এমবেডেড সিস্টেম। এখন এমবেডেড সিস্টেমের কিছু টাইপস আছে। এটাকে তোমার ক্যাটাগরাইজ করা হয় হচ্ছে মেইনলি দুইটার উপর, একটা হচ্ছে কমপ্লেক্সিটির উপর, একটা হচ্ছে ফাংশনালিটির উপর। তো মেইনলি তিনটা টাইপে হচ্ছে আমাদের ওদেরকে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে আমাদের স্মল স্কেল এমবেডেড সিস্টেম, নাম্বার 2 হচ্ছে মিডিয়াম স্কেল, আর নাম্বার 3 হচ্ছে সোফিস্টিকেটেড এমবেডেড সিস্টেম। তো আসো স্টেপ বাই স্টেপ দেখি এগুলো। স্মল স্কেল নাম শুনেই বুঝতেছে এটা খুব ছোটোখাটো অ্যাপ্লিকেশনের জন্যই দরকার। জেনারেলি একটা 8 বিট অথবা 16 বিট মাইক্রো কন্ট্রোলার ইউজ করবে, যে মাইক্রো কন্ট্রোলারটা আমরা সেগমেন্ট 7-এ পড়ে আসছি, 8051 ওয়ার্ল্ড ওয়াইড মোস্টলি ইউজড মাইক্রো কন্ট্রোলার। তো 8 বিট আর 16 বিট মাইক্রো কন্ট্রোলার ইউজ করে। দিস সিস্টেম আর সিম্পল, কস্ট ইফেক্টিভ অ্যান্ড ব্যাটারি পাওয়ার্ড। অর্থাৎ তোমার এটা পাওয়ার এফিসিয়েন্ট হবে, সিম্পল হবে এবং কস্ট ইফেক্টিভ হবে আর কি। এবং এটার সফটওয়্যার যেটা আমরা মানে কোডটা যেটাতে লিখবো সেটা হচ্ছে মোস্টলি সি ল্যাঙ্গুয়েজ ইউজ করেই করা হয়। তবে মাঝে মধ্যে তুমি চাইলে অ্যাসেম্বলিও করতে পারো, তবে অ্যাসেম্বলি কেউ খুব একটা ইউজ করে না, কারণ অ্যাসেম্বলি তোমার জিনিসটা একই সাথে যেমন কষ্টসাধ্য, তেমনি তোমার এটা বোঝাও একটু টাফ। তো যার জন্য মোস্ট অফ দ্য টাইম সিটা ইউজ করি। যেমন আমরা সকলে আরডিউনোর সাথে যেহেতু পরিচিত, আরডিউনোতে আমরা কোডটা করি হচ্ছে কাইন্ড অফ সি ল্যাঙ্গুয়েজের সিমিলার একটা ল্যাঙ্গুয়েজে করি আর কি। তো এটার এক্সাম্পল হতে পারে কী কী, আমাদের ডিজিটাল ওয়াচ হতে পারে, সিম্পল ক্যালকুলেটর হতে পারে। অর্থাৎ আমাদের যে স্মার্ট ওয়াচগুলো আছে, ক্যালকুলেটারসগুলো আছে, এগুলাই হচ্ছে বেসিক্যালি আমাদের স্মল স্কেল এমবেডেড সিস্টেমের। তো ক্যালকুলেটারের যদি আমি বলি, ক্যালকুলেটারের বিভিন্ন ধরনের ফাংশন আমাদের থাকে, যেমন মাল্টিপ্লিকেশনের জন্য, এডিশনের জন্য, সাবট্রাকশনের জন্য বিভিন্ন ফাংশন থাকে। সো এই প্রত্যেকটা ফাংশন হচ্ছে আমরা মাইক্রো কন্ট্রোলার দিয়ে কন্ট্রোল করি, এবং এটা খুব ছোটোখাটো অ্যাপ্লিকেশনের জন্যই দরকার। কারণ তুমি একটা মানে কী বলে, একটা ক্যালকুলেটর তুমি কখনো তোমার মানে মিসাইল থ্রো করতে ইউজ করবা না। সো মানে জিনিসটা একটু বোঝার ট্রাই করবো আর কি। মানে খুব ছোটোখাটো অ্যাপ্লিকেশন যেগুলো, সেখানে হচ্ছে আমরা যেই ধরনের এমবেডেড সিস্টেমগুলো ইউজ করি সেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে স্মল স্কেল এমবেডেড সিস্টেম। তারপর আসে হচ্ছে আমাদের মিডিয়াম স্কেল এমবেডেড সিস্টেম। এটাতে হচ্ছে একটু বড়, ওইখানে 8 বিট থেকে 16 বিটের মাইক্রো কন্ট্রোলার ইউজ করতাম, এখানে 16 থেকে 32 বিটের মাইক্রো কন্ট্রোলার ইউজ করবে, এবং এটা কম্পারেটিভলি একটু কমপ্লেক্স, কোনটার তুলনায় স্মল স্কেলের তুলনায় একটু কমপ্লেক্স। তো এটার অ্যাপ্লিকেশন সেক্টরটা কী কী, অ্যাপ্লিকেশন সেক্টরটা হচ্ছে আমাদের হোম সিকিউরিটি সিস্টেম। অর্থাৎ ধরো তুমি একটা ঘরের জন্য একটা সিকিউরিটি সিস্টেম বানাইলা, যেটা ধরো ডোরের সাথে লাগাই দিলে আর কি। ধরো মানে বাসার পরিচিত কোনো মানুষ ছাড়া বাইরের কোনো মানুষ যদি ঢুকে, অর্থাৎ ধরো কোনো চোর বা ডাকাত যদি ঢুকে, সেক্ষেত্রে ওই সিস্টেমটা হচ্ছে আমার একটা অ্যালার্ম জেনারেট করবে আর কি।
এই টাইপের যে সকল সিকিউরিটি সিস্টেম আছে সেই সকল সিস্টেমের জন্য আমি যেই এমবেডেড সিস্টেমটি ইউজ করি এটাকে আমার নাম দিচ্ছি হচ্ছে মিডিয়াম স্কেল। এছাড়াও তোমার ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কন্ট্রোলার, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে যত ধরনের অটোমেশন প্রসেস আছে, অর্থাৎ ধর আমি যদি বিএসআরএম এর এক্সাম্পলটাই যদি আনি, ধরো বিএসআরএম এর ক্ষেত্রে তোমার রড ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে রডের র মেটেরিয়ালগুলো প্রসেস করা, তারপর ওয়ারিংগুলো হ্যান্ডেল করা, তারপর তোমার মেশিনের ওই যে কনভেয়ার বেল্ট যেটা, অর্থাৎ যে বেল্ট দিয়ে ঘুরে ওই বেল্টটা কত স্পিডে ঘুরবে, কীভাবে ঘুরবে, তো এইগুলা যেই অটোমেশন সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল করা হয় সেগুলো সবগুলাই হচ্ছে এই এমবেডেড সিস্টেমের একটা এক্সাম্পল। এখানে সবসময় 16 বিট অথবা 32 বিট মাইক্রো কন্ট্রোলার আমরা ইউজ করব। এবং এটা এছাড়াও তোমার অনেক সময় ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের ক্ষেত্রেও এটা ইউজ করা হয়, অর্থাৎ যেগুলো ধরো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং চিপ আর কি, অর্থাৎ বর্তমানে অনেকগুলো ইমেজ প্রসেসিং চিপ পাওয়া যায় না, ওই চিপের ক্ষেত্রেও এই জিনিসগুলো ইউজ করে আর কি। তারপরে লাস্টলি আমাদের হচ্ছে সোফিস্টিকেটেড এমবেডেড, আর এটাই হচ্ছে মোস্টলি কমপ্লেক্স, সবচেয়ে কমপ্লেক্স এটা। আর এটা তুমি যেখানে সেখানে দেখবা না, এটা হচ্ছে তোমার হাই এন্ড ডিভাইস যেগুলো, স্পেশালি একটা এক্সাম্পল যদি বলি যেমন মেডিকেল ডিভাইসের ক্ষেত্রে, অর্থাৎ এমআরআই, সিটি স্ক্যান, এই সকল জিনিসের ক্ষেত্রে এই সোফিস্টিকেটেড এমবেডেড সিস্টেমটা আমরা দেখবো। অ্যান্ড এটা খুব বেশি মানে মানুষের ধরাছোঁয়ার কাছে নাই বিদায় এখানে তোমার খুব একটা ডিটেল দেয় না আর কি। তো এটা হচ্ছে কোথায় ইউজ করে, ইউজড ইন হাই পারফরমেন্স রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস, দিস সিস্টেম হ্যাভ লার্জ মেমোরি। অর্থাৎ এর আগে প্রিভিয়াস দুইটা টাইপের মধ্যে আমরা যেগুলো দেখলাম, থার্ডটাতে সবগুলো বেশি বেশি ইউজ করবে আর কি, অর্থাৎ লার্জার মেমোরি লাগবে, লার্জার মাইক্রো কন্ট্রোলার সাইজ লাগবে, তারপর হচ্ছে হার্ডওয়্যারের খুব মানে কমপ্লেক্স হার্ডওয়্যার ডিজাইন লাগবে আর কি, কারণ স্বাভাবিক এটার অ্যাপ্লিকেশন সেক্টরটা একটু হিউজ ওই কারণে। এবার আসে হচ্ছে আমাদের এলিমেন্টস অফ এন এমবেডেড সিস্টেম, অর্থাৎ একটা এমবেডেড সিস্টেমে বেসিক্যালি কী কী থাকে এটা এখানে ছোট একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে দেখানো আছে। তো ব্লক ডায়াগ্রামটা দেখে পড়ানোর চাইতে আমি জাস্ট এখানে পড়াই যাই রিডিংভাবে। কি বলতেছে দেখো, হার্ডওয়্যার ফার্স্টে থাকে হচ্ছে আমাদের একটা হার্ডওয়্যার থাকবে, সফটওয়্যার থাকবে, তারপর হচ্ছে আমাদের আরটিওএস গুলো আসতে স্টেপ বাই স্টেপ। ফার্স্টে আসে হচ্ছে আমাদের হার্ডওয়্যার, দ্য ফিজিক্যাল পার্ট অফ দ্য এমবেডেড সিস্টেম দ্যাট ইনক্লুডস দ্য প্রসেসর processor, memory, input output interfaces, sensor and the electronic components। অর্থাৎ এটা হচ্ছে ধরো বাইরের যে জিনিসটা আমরা এমবেডেড সিস্টেমকে বাইরে থেকে যেভাবে দেখি সেই জিনিসটাকে বলতেছি হচ্ছে আমরা বেসিক্যালি হার্ডওয়্যার। অর্থাৎ এক্সাম্পল দেখো এখানে, ইন এ ডিজিটাল থার্মোমিটার দ্য হার্ডওয়্যার কনসিস্ট অফ, অর্থাৎ ডিজিটাল থার্মোমিটার আমরা বেসিক্যালি কী করি, টেম্পারেচারে তো মেজার করি। এখন টেম্পারেচারটা মেজার করবে কে, টেম্পারেচার সেন্সর। তাইলে আমার এখানে টেম্পারেচার সেন্সর, মাইক্রো কন্ট্রোলার, যে ডিসপ্লে দিয়ে আমরা ডেটাটাকে দেখবো সেটা, আর এই সিস্টেমটাকে পাওয়ার আপ করার জন্য একটা ব্যাটারি অথবা কোনো একটা পাওয়ার সোর্স, এই সবগুলো মিলাই আমরা এটাকে নাম দিব হচ্ছে হার্ডওয়্যার, কিসের, এমবেডেড সিস্টেমের। নেক্সট যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমাদের সফটওয়্যার। এই সফটওয়্যারটা হচ্ছে, অর্থাৎ তুমি ধরো ডিজিটাল থার্মোমিটারের এক্সাম্পলটা দিই, থার্মোমিটারে তো তুমি এমন না যে মানে গায়ের সাথে লাগালেই টেম্পারেচার দেখে ফেলছো, মানে এটা খুব মানে মানে ইনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এমন তো না, জিনিসটা ভিতরে তো কিছু না কিছু ক্যালকুলেশন তো অবশ্যই আছে। তো এই ক্যালকুলেশনসগুলোর মধ্যে ধরো তোমার ফার্স্ট অফ অল যেটা হয়, সেন্সর ফার্স্টে তোমার ডেটা বডি থেকে ফিজিক্যাল ডেটাটাকে রিড করে। এখন মাইক্রো কন্ট্রোলারের কাজকে, মাইক্রো কন্ট্রোলার তো আর তোমার ফিজিক্যাল ডেটাগুলো বুঝবে না, কারণ মাইক্রো কন্ট্রোলার কাইন্ড অফ একটা কম্পিউটার বলতে পারো। এটা বুঝে শুধুমাত্র বাইনারি সিস্টেম, আইদার 0 অর 1, এই দুইটার বাইরে কিছুই সে বুঝে না। তো যার কারণে আমার এখানের মধ্যে একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইউজ করতে হয়, যেটা ইনবিল্ট থাকে মাইক্রো কন্ট্রোলারের মধ্যে। সো আমার সেন্সর যখন আমার বডি থেকে ফিজিক্যাল ডেটা অর্থাৎ টেম্পারেচার যখন মেজার করবে, ওই টেম্পারেচারটাকে সে ইকুইভ্যালেন্ট কোনো একটা মানে ধরো ডিজিটাল নাম্বারে কনভার্ট করে। ধরো লেটস আমি এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো আমার বডি টেম্পারেচার আসলো ধরো 98.6 ডিগ্রি ফারেনহাইট। এখন এইটাকে সে ডিরেক্টলি কনভার্ট করবে হচ্ছে কোনো একটা বাইনারি ভ্যালুতে। এই বাইনারি ভ্যালুটাকে নিয়ে মেইনলি প্রসেসগুলো করবে হচ্ছে আমাদের তোমার প্রসেসগুলো করবে হচ্ছে আমাদের ওই মাইক্রো কন্ট্রোলারটা। এখন এই যে ওকে বাইনারি টু ফিজিক্যাল ডেটা থেকে ডিজিটাল ডাটায় কনভার্ট করা, তারপর সেগুলোকে আমার প্রসেস করে ডিসপ্লেতে দেখানো, এই জিনিসগুলো তো আর হার্ডওয়্যারের দ্বারা পসিবল নেই, এগুলো করতে হবে হচ্ছে আমাদের সফটওয়্যার। ইনডিরেক্টলি যদি বলি, আমাদের যে কোড যেটা লিখে আমরা মাইক্রো কন্ট্রোলারের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, ওই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি সফটওয়্যারের কাজ। অর্থাৎ আমাদের এখানে লেখা আছে দ্য সেট অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ ফার্মওয়্যার দ্যাট রানস অন দ্য হার্ডওয়্যার টু পারফর্ম স্পেসিফিক টাস্ক। ইট ইনক্লুডস দ্য এমবেডেড অ্যাপ্লিকেশন কোড অ্যান্ড ডিভাইস ড্রাইভার্স। এমবেডেড অ্যাপ্লিকেশনের জন্য কী হতে পারে আমাদের, দ্য প্রোগ্রাম কন্ট্রোলিং দ্য এমবেডেড সিস্টেমস অপারেশন, তো এটা সিস্টেমের অপারেশনটাকে কন্ট্রোল করবে। আর হচ্ছে এক্সাম্পল কি, যে আচ্ছা যে এক্সাম্পলটা দিলাম ওইখানে এটা তো ওরা দিয়ে রাখছে এখানে। নেক্সট আসে হচ্ছে আমাদের আরটিওএস, অর্থাৎ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। অর্থাৎ আমার অবভিয়াসলি এটা তো তুমি ধরো
একটা জিনিস মেজার করলা, এটা তোমাকে যদি 2 দিন পর রেজাল্ট দেয়, তাহলে জিনিসটার এফিসিয়েন্সি তো খুবই মানে খুব বাজে আর কি, মানে জিনিসটা তো খুব একটা কাজে আসবে না আমাদের। সো যার জন্য আমাকে এমনভাবে এমবেডেড সিস্টেমগুলোকে ডিজাইন করতে হবে যাতে আমি রিয়েল টাইম অপারেশনের ক্ষেত্রে ডেটাগুলো পাই, অর্থাৎ ইনস্ট্যান্ট ডেটা যেন আমি রিকভার করতে পারি। সো এটার জন্য আমার একটা অপারেটিং সিস্টেম বানাতে হয়, যেটাকে বলা হচ্ছে তোমার RTOS, অর্থাৎ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, and specialized operating system designed to run embedded applications that require real-time task scheduling and predictable response times. টাস্ক শিডিউলিং, ম্যানেজ মাল্টিপল টাস্ক সাইমালটেনিয়াসলি। টাস্ক শিডিউলিং মানে হচ্ছে ম্যানেজ, অর্থাৎ তোমার কতগুলো তুমি ধরো একটা এমবেডেড সিস্টেমে তুমি ধরো অনেকগুলো টাস্ক ওকে পরপর করতে দিলা, এখন কোন টাস্কটা সে আগে করবে কোনটা পরে করবে, এটার জন্য তাকে কিছু তোমার শিডিউলিং করতে হয় টাস্কটাকে, মানে একটা নির্দিষ্ট টাইম স্লটের মধ্যে ওই শিডিউলগুলোকে তোমার অ্যাসাইন করতে হয় আর কি। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি বলা হচ্ছে টাস্ক শিডিউলিং। তারপর হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। এখন তোমার ধরো এমবেডেড সিস্টেমটা আসলে কী কাজ করে ওইটার উপর বেস করে তার কিছু ডেটা তো আনতে হবে। যে ধরো আমি থার্মোমিটার এক্সাম্পলটাই যদি দিই, তাহলে থার্মোমিটার থেকে অবভিয়াসলি তোমার ফার্স্টে বডির টেম্পারেচার আনতে হবে, ওই টেম্পারেচারকে তারপরে তোমার ওই মানে ডিজিটাল ডেটায় কনভার্ট করতে হবে, ডিজিটাল ডেটা থেকে এটাকে ডিসপ্লেতে দেখাতে হবে, অর্থাৎ বিভিন্ন কিছু সিকোয়েন্সিয়াল কিছু কাজ থাকে। এই কাজগুলো করার ওয়েটাই হচ্ছে বেসিক্যালি রিসোর্স ম্যানেজমেন্ট বলে। আর ইন্টারাপ্ট হ্যান্ডলিং, এটা তো আগেই পড়ে আসছিলাম সেগমেন্ট 4-এ, তাও বলি ইন্টারাপ্ট হ্যান্ডলিং হচ্ছে যদি কোনো কারণে আমার ইন্টারাপশন চলে আসে, ধরো আমি একটা সিস্টেমের কাজ করতে দিছি, ওই সিস্টেমের মধ্যে ধরো কোনো কারণে বাধা চলে আসে, তাহলে সেক্ষেত্রে সে ওই ইন্টারাপ্টটাকে কীভাবে হ্যান্ডেল করবে এই জিনিসগুলো সেই ওই অপারেটিং সিস্টেম বলো অথবা কোডের মধ্যে আমাদেরকে ওয়েল ডিফাইন করে দেওয়া লাগবে আর কি। এখানে এক্সাম্পলটা ওরা বলছে, এক্সাম্পলটা দিচ্ছি কি দেখো, ইন আ কার্স ইয়ারব্যাগ সিস্টেম, অর্থাৎ কার অ্যাক্সিডেন্ট করলে যখন যে ইয়ারব্যাগটা যে বের হয়ে আসে, এন RTOS একটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম যেটা এনশিওর করে দ্য সেন্সর ডাটা ইজ প্রসেসড ইমিডিয়েটলি। কারণ স্বাভাবিক একটা কার অ্যাক্সিডেন্ট করছে, তোমার ইয়ারব্যাগ যদি একদিন পরে সে বের করে, তো এটাতে তো লাভ তো নাই, কারণ মানে অ্যাক্সিডেন্ট ঘটার সাথে সাথে তো মানে যিনি চালাচ্ছে ড্রাইভার ছিল বা প্যাসেঞ্জার ছিল ওটা তো সাথে সাথেই মারা যাবে। সো অবভিয়াসলি আমার এখানে রিয়েল টাইম অপারেশনটা ম্যান্ডেটরি এবং এটা মানে মাস্ট আর কি। তো অ্যান্ড দ্য এয়ারব্যাগ ডিপ্লয়স উইদাউট ডিলে, কোনো ডিলে ছাড়া যেন এটা ডিপ্লয় করতে পারে, এটা আমাকে ইনশিওর করতে হবে। সো এটা ইনশিওর করার জন্য আমার অবভিয়াসলি এখানে RTOS অর্থাৎ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, এই সিস্টেমটাকে আমার ইউজ করতে হবে আর কি। তো এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? একটু রেসপন্স করিও কাইন্ডলি। না স্যার। আচ্ছা ওকে, তারপর আসে হচ্ছে আমাদের স্টেপস অফ এমবেডেড সিস্টেম ডিজাইন। এখন আসে আমরা হচ্ছে একটা এমবেডেড সিস্টেম আমরা আসলে কীভাবে ডিজাইন করতে পারি সেই জিনিসটা দেখব। তো এমবেডেড সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে কিছু সিকোয়েন্সিয়াল স্টেপস আছে, স্টেপসগুলো তোমার যদি লিখতে বলে এক্সামে, তাহলে একটু কাইন্ডলি এই ধরনের ডায়াগ্রামটা একটু মেনশন করবা, আর এগুলা পরে তোমার নিজের মতো করে লিখে দিলে চলবে, তবে এই ডায়াগ্রামটা যেন ঠিকঠাক থাকে। তো এখানে এরর ডাইমেনশনগুলো একটু দেখিও ভালো করে। তো আমরা ফার্স্টে বলি তাহলে আমাদের কী কী করা লাগবে। রিকোয়ারমেন্টস আছে আমার এমবেডেড সিস্টেম ডিজাইনের ফার্স্ট স্টেপটাই হচ্ছে রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে আমাদের স্পেসিফিকেশনস, আর্কিটেকচার, কম্পোনেন্ট সিলেকশন, ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং। সো রিকোয়ারমেন্ট এটা কী বলতেছে ডেফিনেটলি আমার শুরুতে, আচ্ছা আমি স্টেপ বাই স্টেপ যাই। সিস্টেমের ফার্স্টটাই হচ্ছে আমাদের কি রিকোয়ারমেন্ট, অর্থাৎ আমার সিস্টেমটা আসলে কী করতে চাই। আমি যদি এটাই না বুঝি যে আমার সিস্টেম কী করতে চাই, তাহলে আমার পক্ষে তো পসিবল না কোনো অবস্থাতেই যে এই সিস্টেমটা বানানো। তো আমার আগে একটা ওয়েল ডিফাইন্ড প্ল্যান থাকতে হবে যে আমি এই সিস্টেমটা এই কারণে বানাবো, তাহলে আমি মানে আমার রিকোয়ারমেন্ট সম্পর্কে আমি ক্লিয়ার একটা আইডিয়া পাবো। তাহলে ফার্স্ট হচ্ছে আমার কি রিকোয়ারমেন্ট, ডিফাইন হোয়াট দ্য সিস্টেম মাস্ট ডু, অর্থাৎ সিস্টেমটাকে কী করতে হবে সেটা। যেমন এক্সাম্পল দিচ্ছে এখানে, ফর এ থার্মোস্টেট দ্য সিস্টেম শুড কন্ট্রোল হোম টেম্পারেচার অটোমেটিক্যালি, কানেক্ট টু ওয়াইফাই, ডিসপ্লে টেম্পারেচার অ্যান্ড কনজিউম লো পাওয়ার। এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমার সিস্টেমটাকে কী করতে চাই আমি বেসিক্যালি সেটা। এখন আসলে থার্মোস্টেট জিনিসটা কি, থার্মোস্টেট হচ্ছে বেসিক্যালি একটা ঘরের মানে বাসা বাড়ির টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম, অর্থাৎ সেটা একটা সেন্সর বলতে পারো কাইন্ড অফ, যেটা তোমার অ্যাম্বিয়েন্ট অর্থাৎ এনভায়রনমেন্টের টেম্পারেচারের উপর বেস করে তোমার জন্য একটা সুইটেবল টেম্পারেচার সে সেট করে দেয় আর কি। ধরো তোমার রুমের টেম্পারেচার বাই এনি চান্স যদি কোনো কারণে এক্সেসিভলি হাই হয়, ধরো লেটসে 50-55 ডিগ্রির দিকে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে সে এই টেম্পারেচারটাকে সেন্স করে ইমিডিয়েটলি কুলিং সিস্টেমের মাধ্যমে তোমার রুমের টেম্পারেচারকে ইমিডিয়েটলি ডাউন করে আনবে। আবার যদি উল্টা হয়, ধরো তোমার কোনো কারণে ধরো টেম্পারেচার কমতে 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 একদম ধরো মাইনাসের দিকে চলে যাচ্ছে, তখন সেক্ষেত্রে তোমার রুমের টেম্পারেচার সে তোমার সেন্স করে তোমার রুমের টেম্পারেচারকে আইডিয়াল স্টেজে নিয়ে আসবে আর কি। অর্থাৎ সেক্ষেত্রে তখন সে টেম্পারেচারটাকে তখন সে বাড়াই দিবে। অর্থাৎ সে দুই কাজই করতে পারে, টেম্পারেচার বাড়ানো কমানো দুইটাই করতে পারে, তার মেন কাজ হচ্ছে টেম্পারেচারকে কন্ট্রোল করা অর্থাৎ রুমের জন্য।
এখন এটা অবভিয়াসলি তোমার ওয়াইফাই দিয়ে করতে হবে, কারণ ডেফিনেটলি এটা যেহেতু একটা আইওটি সিস্টেম, তো ওকে তো আগে বুঝতে হবে যে করতে মানে রিয়েল টাইম ডেটাগুলো নিতে হবে যে আমার সকালে কতটুকু টেম্পারেচার ছিল, বিকালে কতটুকু ছিল, এটার উপর বেস করে তো সে আসলে মানে ডিসিশনটা নিবে। তো এই কারণে তোমার এখানে এই সকল সিস্টেমগুলো থাকবে। এবার আসে হচ্ছে আমাদের স্পেসিফিকেশনের মধ্যে, তাহলে রিকোয়ারমেন্টের পরেরটাই হচ্ছে আমার কি স্পেসিফিকেশন। তাহলে আমি রিকোয়ারমেন্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাইছি যে আমার সিস্টেম কী কী করতে হবে এটা। এখন ওই সিস্টেমটাকে বিল্ড করার জন্য আমার কী কী কম্পোনেন্ট লাগবে বেসিক্যালি, সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি স্পেসিফিকেশন, অর্থাৎ ডিটেল ইনপুট আউটপুট, কে ইনপুট আসবে, আউটপুটে কাকে পাবো, তারপর কীরকম পারফরমেন্স সে করবে, এই সকল জিনিসটাই হচ্ছে আমার স্পেসিফিকেশনের কাজ, অর্থাৎ কম্পোনেন্ট সিলেকশনটাই হচ্ছে বেসিক্যালি স্পেসিফিকেশনের কাজ। সিম্পল কথা। ফর দ্যাট স্মার্ট থার্মোস্টেট, যেহেতু থার্মোস্টেটের এক্সাম্পলটাই আসছে এখানে বলি, থার্মোস্টেটের ইনপুটটা কি, ডেফিনেটলি টেম্পারেচারের সেন্সর, কারণ সে যেহেতু টেম্পারেচারের উপর বেস করে তার রুমের একটা কুলিং অথবা ওয়ার্ম একটা এনভায়রনমেন্ট সে সেট করে, তাহলে তাকে অবশ্যই আগে ইনপুট হিসেবে টেম্পারেচারকে আমার ফিড করাতে হবে। তাইলে আমার ইনপুটে কে যাবে, টেম্পারেচার সেন্সর রিডিং। তো তাহলে টেম্পারেচার সেন্সরের যে রিডিংটা সেটা আমার ইনপুট হিসেবে দিব আমি কোথায়, থার্মোস্টেটের মধ্যে। ওকে, তারপর আউটপুট আউটপুট হচ্ছে কি, কন্ট্রোল সিগন্যাল টু এইচভিএসি সিস্টেম, এলসিডি ডিসপ্লে আপডেটস, দেন পারফরমেন্স আউটপুটটাকে তাহলে আমাদের কন্ট্রোল সিগন্যাল টু এইচভিএসি সিস্টেম, এটা হচ্ছে তোমার ফুল ফর্মটা ঠিক মনে নেই এখন, বাট এটা মোস্ট প্রবলি হচ্ছে এয়ার কন্ডিশনিং বা এয়ার কুলিং টাইপের, এরকম টাইপের, একটু ওয়েট করো। এটার ফুল ফর্মটা হচ্ছে তোমার গুগল করলে পাবা, এটার ফুল ফর্ম হচ্ছে তোমার হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম, অর্থাৎ তোমার বেসিক্যালি তোমার ওই যে আমরা যেটা বলছিলাম এতক্ষণ, তোমার রুমের টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে তাকে তোমার কুল করতে হবে, সো এটা হচ্ছে তোমার এয়ার কন্ডিশনিং। তারপর যদি ধরো রুমের টেম্পারেচার কমে যায় তাহলে সেটাকে তার বাড়াতে হবে, এটা হচ্ছে তোমার হিটিং। এই জিনিসটাকে বলা হয় তোমার এইচভিএসি সিস্টেম পুরোটাকে। তো এখন কন্ট্রোল সিগন্যাল, তো যেহেতু আমার পুরা রুমের টেম্পারেচারটা এই সিস্টেম দিয়ে আমি কন্ট্রোল করি, তো দ্যাট ইজ ওয়াই আমার ইনপুট থেকে যে ডেটাটা আসবে ওইটা আমি আউটপুট হিসেবে এখান থেকে আমি নিব আর কি। আর এলসিডি ডিসপ্লেতে আমি চাইলে দেখতে পারবো যে আমার রুমে এলসিডি ডিসপ্লে ইম্পর্টেন্ট না থাকলে বেটার, তুমি মেজার করতে পারবে যে আমার রুমের টেম্পারেচার এখন কত বা একটু আগে কত ছিল এগুলো। তবে এটা যেহেতু দিছে দেন ওই জন্য আর কি। তারপর পারফরমেন্স হচ্ছে আমাদের টেম্পারেচার রিডিং আপডেট এভরি 1 সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ড পরপর সে টেম্পারেচারের রিডিংটাকে আপডেট করবে, কারণ তোমার রুমের এইগুলো তোমার অবশ্যই রিয়েল টাইম সেন্সের মধ্যে হতে হবে, কারণ যদি রিয়েল টাইমে যদি না হয় তাহলে সেক্ষেত্রে ধরো দেখা গেল তোমার রুমের কোনো কারণে ধরো ফায়ার বা মানে বাই এনি মিনস কোনো কারণেই যদি ধরো রুমের টেম্পারেচার এক্সেসিভলি হাই হয়, ধরো আগুন ধরে গেছে আর কি, তাহলে সেক্ষেত্রে সে যদি তার মানে রিয়েল টাইমে অপারেশনটা যদি পারফর্ম করতে না পারে তাহলে তোমার মানে সিস্টেমটা খুব মানে ক্র্যাশ করবে আর কি, মানে আমার সিস্টেমের কোনো মানে মিনিং নাই আর কি কোনো। তো যার জন্য আমার এখানে পারফরমেন্সটা অবভিয়াসলি এভরি 1 সেকেন্ড পর পর তোমার এটাকে তোমার মনিটর করতে হবে, যাতে আমি আমার মানে যেই পারপাসে আমি যে সিস্টেমটাকে বিল্ড করছি ওই পারপাসটার জন্য ফুলফিল হয় আর কি। এখন হচ্ছে কনস্ট্যান্টটা কি, অপারেটেড বিটুইন 0 to 50 ডিগ্রি সেলসিয়াস, ব্যাটারি লাইফ অফ 6 মান্থস। এখন এটা ব্যাটারি লাইফ 6 মান্থস, এটা হচ্ছে আমরা যেহেতু স্পেসিফিকেশন সিলেক্ট করছি ওই জন্য আমরা একটা ব্যাটারি দিলাম আর কি। এখন তোমার থেকে যদি ধরো টাকা পয়সা বেশি থাকে সেক্ষেত্রে তুমি ভালো মানের ব্যাটারি ইউজ করতে পারো, যেটার ধরো ব্যাটারি লাইফ 12 মান্থস, 18 মান্থস, হোয়াট এভার। আর তোমার অপারেশনটা তুমি চাইলে এখানের মধ্যে কন্ট্রোল করতে পারো 0 থেকে 50, তুমি চাইলে আর একটু বাড়াতে পারো অথবা মাইনাসেও যেতে পারো, সেক্ষেত্রে তোমার টেম্পারেচার সেন্সরের মডেলটা চেঞ্জ হবে আর কি। জাস্ট এটা আমরা একটা দেওয়ার জন্য দেওয়া, ওইটাই মানে ওই জন্য এখানে মেনশন করছি আর কি। মানে এগুলো হচ্ছে তোমার মানে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য, এগুলো তোমার এমন না যে এগুলাই থাকা লাগবে। নেক্সট 3 নাম্বারটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইন। এখন আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে আমরা কী করতে হবে, আর্কিটেকচারাল ডিজাইনের মধ্যে হচ্ছে তাহলে আমাদের এতক্ষণ পর্যন্ত কী কী শেষ হলো, আমাদের রিকোয়ারমেন্ট শেষ হলো, অর্থাৎ কী করতে হবে সেটা আমরা বুঝে পাইছি। তারপর সিস্টেমের জন্য আমাদের কম্পোনেন্ট সিলেকশনও শেষ। এখন হচ্ছে আমাদের সিস্টেমের যে কাজগুলো করতে হবে ওইটার সাথে অর্থাৎ হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাথে একটা রিলেশনশিপ আমাদের বিল্ড করতে হবে, এটাকে বলতেছি আমরা আর্কিটেকচারাল ডিজাইন। তাহলে এখন আসো প্ল্যান দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার স্ট্রাকচার। তাহলে আর্কিটেকচার ডিজাইনের ক্ষেত্রে মেইন পার্টই হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার স্ট্রাকচারের ডিজাইনটাকে আমাদের প্ল্যান করতে হবে আর কি। তাহলে এখন আসো এক্সাম্পল হার্ডওয়্যার, তো আগেই বলছিলাম একটু আগে মাইক্রো কন্ট্রোলার থাকবে, টেম্পারেচার সেন্সর থাকবে, ওয়াইফাই মডিউল, এলসিডি ডিসপ্লে, এসব জিনিস। আর আসো সফটওয়্যারের ক্ষেত্রে সেন্সর রিডিং মডিউল, কন্ট্রোল অ্যালগোরিদম, ইউজার ইন্টারফেস, কমিউনিকেশন প্রোটোকল, অর্থাৎ এগুলো প্রত্যেকটা কিন্তু সফটওয়্যার এক একটা কোড দিয়ে লিখে হয়েছে আর কি। ইউজার ইন্টারফেস ইউআই আশা করি জানো, তারপর তোমার কন্ট্রোল অ্যালগোরিদম যে কি কোন অ্যালগোরিদমে সে কন্ট্রোলটা করবে সেটা, তারপর সেন্সরের রিডিং মডিউল অর্থাৎ সেন্সর থেকে কী ডেটা আসবে, ডেটাগুলোকে সে কীভাবে প্রসেস করবে, এই জিনিসগুলাই হচ্ছে বেসিক্যালি সফটওয়্যারের কাজ।
নেক্সট হচ্ছে আমাদের কম্পোনেন্ট সিলেকশন, এটা আবার আনছে এখানের মধ্যে। চুজ স্পেসিফিক হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কম্পোনেন্ট বেস ফর অন দ্য আর্কিটেকচার মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের আর্ম কর্টেক্স M4 উইথ এডিসি। এডিসি হচ্ছে তোমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, কারণ অবশ্যই তোমার এখানে সেন্সর থেকে যে ডেটাগুলো আসবে এগুলো কিন্তু কখনোই ডিজিটাল ডেটা হবে না। সেন্সর আমাকে সবসময় যে ডাটাটা দিবে সেটা হচ্ছে ফিজিক্যাল ডেটা, অর্থাৎ রিয়েল লাইফের যে ডেটাগুলো। অর্থাৎ তুমি যদি ধরো মানে থার্মোমিটার দিয়ে এক্সাম্পল দিই, থার্মোমিটারের ক্ষেত্রে হচ্ছে তোমার টেম্পারেচারটা দিবে, অর্থাৎ তোমার ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন, এই স্কেলগুলোতে দিবে। তো এগুলো হচ্ছে সবগুলো ফিজিক্যাল ডেটা, এগুলো কিন্তু একটাও ডিজিটাল ডেটা না। তো যার কারণে আমার অবশ্যই একটা মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আছে এরকম একটা মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করতে হবে। তারপর টেম্পারেচার সেন্সর, ডিজিটাল টেম্পারেচার সেন্সর, এখানে একটা মডেল ওরা এক্সাম্পল ওয়াইজ দিছে, তোমাদের ইচ্ছা মতো ধরতে পারো DXT11, তারপরে DS18B20 এনিথিং। ওয়াইফাই মডিউল ESP8266, ডিসপ্লে হচ্ছে 16:2 LCD অ্যান্ড সফটওয়্যার হচ্ছে তোমার RTOS। এগুলো তোমার ফ্রি পাওয়া যায়, এগুলো তোমার গিটহাবে থাকবে মোস্ট প্রবাবলি, একটু সার্চ করে দেখতে পারো কাস্টম ফার্মওয়্যারকে, অথবা তোমার যে মাইক্রো কন্ট্রোলারটা সিলেক্ট করবো ওই কন্ট্রোলারের সাথেই ওর স্পেসিফিকেশন এটা মেনশন করে দেয় যে কোন ফার্মওয়্যারটা এটার জন্য তোমার ইউজ করতে হবে আর কি। দেন ফাইনাল স্টেপ আমাদের সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং, অর্থাৎ আমাদের এতক্ষণ পর্যন্ত রিকোয়ারমেন্ট, তারপরে হচ্ছে তোমার কম্পোনেন্ট সিলেকশন, আর্কিটেকচারাল ডিজাইন সবগুলো করা শেষ। লাস্ট হচ্ছে আমাদের যে যতগুলো জিনিস আমি ডিজাইন করছি সবগুলো আসলে প্রপারলি ফাংশন করতেছে কিনা সেটা আসলে টেস্ট করা। এটার কাজই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং। তাহলে কম্বাইন কম্পোনেন্টস অ্যান্ড ভেরিফাই সিস্টেমস ফাংশনালিটি, অর্থাৎ সিস্টেমের ফাংশনালিটিকে তোমার ভেরিফাই করা, এটাই হচ্ছে মেন কাজ। তাহলে হচ্ছে এখন এক্সাম্পল কী কী, অ্যাসেম্বল দ্য পিসিবি উইথ সিলেক্টেড কম্পোনেন্টস, অর্থাৎ তোমার পিসিবি যেটা, পিসিবি মানে হচ্ছে তোমার সার্কিট বোর্ডটা আর কি, অর্থাৎ যে সার্কিট বোর্ডের উপর তুমি সিস্টেমটাকে বিল্ড করছো, অর্থাৎ তোমার অ্যাসেম্বল দ্য পিসিবি উইথ দ্য সিলেক্টেড কম্পোনেন্ট। সিলেক্টেড কম্পোনেন্টের সাথে তোমার পিসিবির উপর সিলেক্টেড কম্পোনেন্টগুলোকে তোমার অ্যাসেম্বল করতে হবে, ফার্মওয়্যারটাকে তোমার আপলোড করতে হবে অ্যান্ড টেস্ট দ্য টেম্পারেচার সেন্সিং, যে টেম্পারেচার যে আসলে সেন্স করতে পারতেছে, তারপর ওয়াইফাইয়ের সাথে কানেকশন ভালো মতো হচ্ছে, এই জিনিসগুলো আমার এখানের মধ্যে টেস্টিং করতে হবে। যদি সব কিছু ওকে পাই দেন আমি বলতে পারবো যে আমার সিস্টেমটা ওকে, মানে আমার সিস্টেমটা ফাংশন করার জন্য এখন ওকে। তো এতটুকু পর্যন্ত কোনো প্রবলেম আছে? এটা সিকিউ বলতেছে তোমাদের মানে ফাইনালে মাস্ট একটা কোয়েশ্চেন থাকবে এখানের মধ্যে, এবং ভালো মার্কেই থাকবে যদি এটা আসে। ডিসক্রাইব দ্য স্টেপস অফ এমবেডেড সিস্টেম ডিজাইন, মিনিমাম 5 থেকে 7 নাম্বারও থাকতে পারে। কোয়েশ্চেন আছে কারো এতটুকুতে? না স্যার। আচ্ছা ওকে, ফার্দার প্রসিড করি। আমাদের এখন আসে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সিস্টেমের অ্যাপ্লিকেশন, এই এমবেডেড সিস্টেমটার অ্যাপ্লিকেশনের মধ্যে দেখে হচ্ছে আমাদের এমবেডেড সিস্টেমস আর অ্যাট দ্য হার্ট অফ দ্য মডার্ন টেকনোলজি। তো ডেফিনেটলি আমাদের এখন টেকনোলজিতে এতটাই অ্যাডভান্সমেন্ট হয়েছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তুমি এমবেডেড সিস্টেম দেখবা, অর্থাৎ অটোমোবাইল থেকে শুরু করে বাসা বাড়ি পর্যন্ত কোনো জায়গা বাদ নাই আর কি। তো এক্সাম্পলের মানে তোমার সেক্টর হিউজ, মানে রেঞ্জটা অনেক বড়। টেলিকমিউনিকেশনে থাকে, অটোমোটিভ মানে অটোমোবাইলগুলো মানে গাড়ি টাড়ি যেগুলো আছে সেগুলো, কনজিউমার ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, মেডিকেল ডিভাইসেস এটসেট্রা। দিস সিস্টেমস আর ডিজাইন টু ইন্টারেক্ট উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো অবশ্যই এখানে মেন কাজটাই হচ্ছে আমার ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে ইন্টারাকশন করা, কারণ এমবেডেড সিস্টেমের মেন কাজই হচ্ছে এটা, ফিজিক্যাল সিস্টেমের সাথে তোমার ইন্টারাকশন করা। অর্থাৎ এই জিনিসগুলোকে তোমার অনেক সময় সাইবার ফিজিক্যাল সিস্টেমও বলে, মানে বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে খুব বেশি প্র্যাকটিস একটা টার্ম বলতে পারো আর কি, সাইবার ফিজিক্যাল সিস্টেম। তো তোমাদের কারো যদি ধরো থিসিস করার ইচ্ছা থাকে সামনে, সরি থিসিস তো করতে হবে তোমাদের ডিগ্রির জন্য, সো চাইলে এই সিস্টেমটা নিয়ে কাজ করতে পারো, সাইবার ফিজিক্যাল সিস্টেম। এটা হচ্ছে মেনলি ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে তোমার ডিজিটাল ওয়ার্ল্ড যেটা, অর্থাৎ আমাদের যে মানে সাইবার মানে তো ডিজিটাল টাইপের জিনিসপাতি, আর ফিজিক্যাল তো ফিজিক্যালি। তো সাইবারের সাথে ফিজিক্যালের একটা যে রিলেশনশিপ, যে সিস্টেম দিয়ে আমরা করি সেটাকে বলা হচ্ছে তোমার বেসিক্যালি সাইবার ফিজিক্যাল সিস্টেম, অথবা শর্টলি সিপিএস সিস্টেম লিখে সার্চ দিলেই পাবে এগুলো। এখন আসে হচ্ছে আমাদের ট্রেডিশনাল এমবেডেড সিস্টেমের ডিজাইন। এখন সিস্টেম তো আমরা ডিজাইনের স্টেপগুলো পড়লাম, এখন সিস্টেমের ভিতরে আসলে কি কি হয় সেটা একটু দেখি। এখানের মধ্যে আমাদের ফার্স্ট অফ অল এই যে ব্লক ডায়াগ্রামটা দেওয়া আছে, যে ট্রেডিশনাল এমবেডেড সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে এই ব্লক ডায়াগ্রামটা ফলো করা হয় আর কি। ফার্স্টে হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যান্ড স্পেসিফিকেশন পার্টিশনিং, অর্থাৎ একটু আগে যা পড়ে আসছে স্টেপস সেগুলো এখানে ব্যাখ্যা করছে আর কি। রিকোয়ারমেন্টস অ্যান্ড স্পেসিফিকেশন, দেন নেক্সট স্টেপ আমরা পার্টিশনিং। পার্টিশনিং হচ্ছে আবার দুইটা পার্টি ডিভাইডেড, একটা হচ্ছে হার্ডওয়্যার ডিজাইন, সফটওয়্যার ডিজাইন। ডিজাইন না ঠিক কাইন্ড অফ হচ্ছে তোমার হার্ডওয়্যার সিলেকশন বলতে পারো কাইন্ড অফ, অর্থাৎ তুমি কি কাজের জন্য সিস্টেমটা বিল্ড আপ করতেছো ওইটার উপর বেস করে তোমার হার্ডওয়্যারটাকে সিলেক্ট করতে হবে আর কি। তারপর দোনোটাকে একসাথে কম্বাইন করা, ইন্টিগ্রেশন করা, দেন ফাইনালি আমার টেস্টিংয়ের মাধ্যমে ডিজাইনটাকে কমপ্লিট করা। যদি ডিজাইনটা কমপ্লিট হয় তাহলে ওকে আমি এটা মানে মার্কেটের জন্য রেডি বলতে পারবো আর কি আমার সিস্টেমটা।
তো এই জিনিসগুলো এখানে আমাদের খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং নেক্সট টাইম মানে নেক্সট পরের স্লাইড থেকে যেখানে আমরা HWSW দেখবো, এটা মানে হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পার্টিশনিং আর কি। তেমন কিছু নাই খুব একটা। আসো এটা একটু দেখা লাগবে, এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার কোড ডিজাইন অফ এমবেডেড কম্পিউটার সিস্টেম এনকম্পাসিং দ্য ফলোয়িং পার্টস, অর্থাৎ এই জিনিসগুলোকে সে কভার করে। একটা হচ্ছে কো স্পেসিফিকেশন, হার্ডওয়্যার সফটওয়্যার পার্টিশনিং, হার্ডওয়্যার সফটওয়্যার কো সিনথেসিস, হার্ডওয়্যার সফটওয়্যার কো সিমুলেশন অ্যান্ড কো ভেরিফিকেশন, অর্থাৎ নিউ নেমে মানে নতুনভাবে নাম দিয়ে আনছে আর কি, কাইন্ড অফ এগুলো বলতে পারো। এখন আসো ফার্স্টে কো স্পেসিফিকেশনে যাই। ডিফাইন দ্য systems intended functionality at a high level using functional models, focuses on what the system does, not how it is built। অর্থাৎ শুরুতে যে রিকোয়ারমেন্ট পড়ে আসছিলাম না, ওই জিনিসটা এখানের মধ্যে মেনশন করছে। ফোকাসেস অন হোয়াট দ্য সিস্টেম ডাস, অর্থাৎ ফোকাস করবে কিসের উপর, সিস্টেমটা আসলে কি করবে সেটা, সিস্টেম কিভাবে বানানো হচ্ছে তার উপর না। যেমন ফর হোম সিকিউরিটি সিস্টেম ডিফাইন কি ফাংশনস হচ্ছে আমাদের কি কি, ডিটেক্ট মোশন, অর্থাৎ হোম সিকিউরিটি সিস্টেম আমরা আসলে বেসিক্যালি কী করি, মোশন ডিটেক্ট করি। তারপর একটা মানে মোশন ডিটেক্ট বলতে কি, অর্থাৎ ধরো আমরা যে মানে ধরো কোনো চোর ডাকাত বা বাইরের কোনো মানুষ মানে আননোন কোনো পার্সন যদি ঢুকে, তাহলে সেক্ষেত্রে তার মোশনটাকে আমরা ডিটেক্ট করতে হয় আর কি। তো মোশনটা ডিটেক্টের উপর বেস করে আমার এখানের মধ্যে ট্রিগার্ড অ্যালার্মটা বেজে ওঠে। এখন অ্যালার্ম যখনই বাজবে তখন একটা অ্যালার্ট চলে যায়, SMS হোক অথবা নোটিফিকেশন হোক, হোয়াট এভার। তারপর হচ্ছে মডেল টাস্ক লাইক সেন্সিং, প্রসেসিং অ্যান্ড অ্যাকচুয়েশন ইজ ইন এ টাস্ক গ্রাফ। তারপর হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার পার্টিশনিং, অ্যানালাইজ দ্য টাস্ক গ্রাফ অ্যান্ড ডিসাইড হুইচ টাস্ক টু ইমপ্লিমেন্ট ইন হার্ডওয়্যার অ্যান্ড হুইচ ইন সফটওয়্যার। এগেইন সেম জিনিস, অর্থাৎ তুমি রিকোয়ারমেন্ট করা শেষ, এখন তোমার সিস্টেমের জন্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারকে আলাদা আলাদাভাবে ডিফাইন করা, যেমন বেসড অন দ্য পারফরমেন্স, কস্ট, পাওয়ার অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। এবং তোমার ডিসিশনটা নিতে হবে হচ্ছে তোমার কিসের উপর, পারফরমেন্সের উপর, কস্টের উপর, পাওয়ারের উপর এবং ফ্লেক্সিবিলিটির উপর। এখন ধরো তোমার এমন একটা সিস্টেম তুমি বানাইতে গেছো যেটার ধরো কম্পোনেন্টগুলো পাওয়াই যায় না মার্কেটে, অর্থাৎ তোমার জিনিসটা খুব একটা ফ্লেক্সিবল না, যদি নষ্ট হয় সেক্ষেত্রে তুমি ধরো তুমি একটা কোম্পানি ফর্ম করছো, ওই কোম্পানির কাজে হচ্ছে বেসিক্যালি এরকম এমবেডেড সিস্টেম ডিজাইন করা। তো এমন কিছু কম্পোনেন্ট দিয়ে তুমি সিস্টেমটাকে বিল্ড করলা যেটার কম্পোনেন্ট ধরো মার্কেটে পাওয়াই যায় না, সেক্ষেত্রে এটা কিন্তু তোমার ফ্লেক্সিবল না, অর্থাৎ তুমি মানে ফার্দার তোমার কাস্টমারকে তোমার সাপোর্ট দিতে পারবে না আর কি। তারপরে ধরো আমাদের কস্ট, যে সিস্টেম তুমি বিল্ড করলা এটার কস্ট ধরো তোমার হিউজ, অর্থাৎ ধরো তোমার $1000-2000 উপর চলে যাচ্ছে, সেক্ষেত্রে তোমার সিস্টেম তো কেউ কিনবে না তখন। তো এই সকল জিনিসকে মাথায় রেখে আমাদের ডিসিশনগুলোকে নেওয়া লাগবে। দেখলে এখন এক্সাম্পলটা কি, অ্যাসাইন সেন্সর, অর্থাৎ আমাদের ওই যে বলছিলাম যে আমাদের যেহেতু হোম সিকিউরিটি সিস্টেম আমরা যেহেতু করবো, তাহলে আমাদের ফার্স্ট অফ অল সেন্সর লাগবে। সেন্সরটা হচ্ছে আমাদের এখানের মধ্যে তোমার প্রক্সিমিটি সেন্সর, অর্থাৎ তোমার PIR সেন্সর বলে আর কি বেসিক্যালি, অর্থাৎ যেটা আসলে তোমার মোশনকে ডিটেক্ট করবে। তারপর অ্যালার্ম, হার্ডওয়্যার অ্যান্ড তোমার অ্যাসাইন ইন্ট্রুশন লজিক। ইন্ট্রুশন মানে হচ্ছে তোমার ধরো বাইরের কোনো ব্যক্তি ঢুকতেছে কি না, এটা হচ্ছে তোমার ইন্ট্রুডার বলে আর কি, মানে তোমার অজ্ঞাত ব্যক্তি ঢুকলে তার উপর একটা লজিক ডিফাইন করতে হয় যে যদি অজ্ঞাত ব্যক্তি ঢুকে তাহলে লজিক 1, না ঢুকলে 0, এরকম টাইপের জিনিসপাতি আর কি। তারপর অ্যালার্টটাকে তুমি জেনারেট করবা। ক্লাউড কমিউনিকেশন টু সফটওয়্যার, কারণ অবশ্যই তুমি তো আর সবসময় বাসায় থাকবে না যে তোমার বাসায় কে ঢুকতেছে না ছিল দেখার জন্য, তোমাকে অবশ্যই তোমার ওয়ার্ক প্লেস অথবা কোনো একটা জায়গা থেকে এই জিনিসটাকে মনিটর করতে হবে যদি তুমি ঘরের বাইরে যাও আর কি। তো অবশ্যই তোমার এখানে তোমার ক্লাউড অথবা তোমার ইন্টারনেটের সাথে কানেকশনটা থাকা লাগবে, এই জিনিসটাকে মানে বুঝাইছে। তারপর হচ্ছে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার কোসিনথেসিস, সেম জিনিস আবার মানে নতুনভাবে নাম দিল আর কি। তারপর প্রিন্সিপাল ফেজ অফ কোসিনথেসিস, মানে কী বলবো, এখন ধরো তোমার এখানে পার্টিশনিংটা, তাহলে ব্রেক দ্য সিস্টেম ইন্টু স্মলার পার্টস। তো এগেইন সেম জিনিস, মানে বারবার একই কথা বারবার লিখছে এখানের মধ্যে, অর্থাৎ সেম কাজটা কি পার্টিশনিং, অর্থাৎ আমার সিস্টেমটাকে আমি ছোটো ছোটো ভাগে ভাগ করে ফেলবো যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। যেমন ধরো এখানে বলছে কি এক্সাম্পলে, ইন এ স্মার্ট হোম সিস্টেম আমার মেইন কাজ হচ্ছে ফার্স্টে কি মোশনটাকে সেন্স করা, তারপর লজিকটা মানে ইন্ট্রুডারের যে লজিকটা সেটাকে তোমার ইমপ্লিমেন্ট করা। এখন ধরো এক্সাম্পল দিয়ে বলি, ধরো বাসা বাড়িতে তুমি ঢুকলেও মোশন ডিটেক্ট হবে, চোর ডাকাত ঢুকলেও তো মোশন ডিটেক্ট হয়। তো সেক্ষেত্রে তোমার মোশন আর চোর ডাকাতের মোশন একটু হলেও তো ডিফারেন্স থাকবে, তাই না? তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি তোমার মোশন সেন্সিংয়ের পরে হচ্ছে আমার যাইতে হবে তোমার ইন্ট্রুশন লজিক, অর্থাৎ এটাকে আইদার তুমি ঢুকছো নাকি বাইরের কোনো মানুষ ঢুকছে। দেন এটার উপর বেস করে যদি লজিক হাই হয় তাহলে সেক্ষেত্রে অ্যালার্মটাকে অ্যাক্টিভেট করবে। অ্যালার্ম অ্যাক্টিভেট হলেই তোমার কাছে নোটিফিকেশনটা যাবে, এটা থ্রু SMS অথবা মেইল, হোয়াট এভার এনিথিং। তারপর আসে হচ্ছে আমাদের শিডিউলিং। এখন শিডিউলিংটা হচ্ছে বেসিক্যালি আমাদের মানে ধরো সেন্সর যে ডেটা পাইলো সে তো একটা ইমিডিয়েট অ্যাকশন নেবে। এখন ইমিডিয়েট অ্যাকশনের পরে তার মানে কতক্ষণ পর্যন্ত সে অ্যাকশনটাকে মানে কন্টিনিউ রাখবে সেই জিনিসটাকে বলা হচ্ছে বেসিক্যালি শিডিউলিং। সে কি ধরো মানে চোর ঢুকলো,
অ্যালার্ম বাজালো, নোটিফিকেশান পাঠালো, 5 মিনিট পর বন্ধ করে দিয়েছি, এরকম? নাকি ধরো তুমি চাচ্ছ যতক্ষণ পর্যন্ত তুমি সিস্টেমটাকে নিজে বন্ধ করবে না ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। এই জিনিসটাকে বলা হয়েছে আমার বেসিক্যালি শিডিউলিং, অর্থাৎ সেন্স মোশন এভরি সেকেন্ড, প্রসেস ইমিডিয়েটলি, সাথে সাথে প্রসেসটা স্টার্ট করতে হবে, ট্রিগার অ্যালার্ম অ্যান্ড সেন্ড অ্যালার্ট উইদিন 1 সেকেন্ড। তারপরে আসে হচ্ছে আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার কোসিনথেসিস, allocation assign task to a specific processing units, hardware or software, example motion sensing and alarm on hardware, decision logic and alerting on software, তারপর হচ্ছে ম্যাপিং, চুজ দ্য এক্সাক্ট হার্ডওয়্যার অর সফটওয়্যার কম্পোনেন্টস ফর ইচ অ্যাসাইন টাস্ক। এই ম্যাপিং জিনিসটা হচ্ছে বেসিক্যালি কম্পোনেন্ট সিলেকশন আর কি, অর্থাৎ তুমি যে কাজগুলো করতেছো, যেমন আমরা এখানে যদি হোম সিকিউরিটি নিয়ে করতেছি তো অবশ্যই আমার এখানে পিআই সেন্সর লাগবে, এটা একটা হার্ডওয়্যারের কম্পোনেন্ট। তারপর হচ্ছে আমাদের ESP32 MCU, যেহেতু এটা মাইক্রো কন্ট্রোলার, সো এটা হচ্ছে আমাদের কী জন্য লাগবে, যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তারপরে তোমার সিগন্যাল জেনারেটর, এই সকল কাজের জন্য লাগবে। এবং এটাকে তোমার রান করার জন্য লাগবে হচ্ছে কি, সি প্রোগ্রামিং। এখন সি প্রোগ্রামিংটা অবশ্যই এটা একটা তোমার সফটওয়্যারের পার্ট, ওই জন্য এখানে SW লেখা আছে। তারপর হচ্ছে আমাদের বাজার মানে হচ্ছে যে অ্যালার্মটাকে বাজানোর জন্য, এই অ্যালার্মটা অবভিয়াসলি এটা একটা হার্ডওয়্যার জিনিস, ওই জন্য এখানে SW অ্যান্ড ওয়াইফাই মডিউল ফর মোবাইল অ্যালার্ট, ওয়াইফাইকে ইউজ করে সে তোমার কাছে যে সিগন্যালটা পাঠাবে এটা অবভিয়াসলি থ্রু দ্য সফটওয়্যার হবে, তো দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম। এই জিনিসটাকে বলা হচ্ছে ওভারঅল ম্যাপিং। তারপর এগেন কোসিমুলেশন নিয়ে হাবিজাবি জিনিসপাতি একটু নিজেরা দেখে নিও, অ্যাভয়েড করে যাচ্ছি, দরকার নেই, কারণ পরে আরও ডিটেল জিনিসপাতি আছে। তারপর আসে হচ্ছে আমাদের ভেরিফিকেশন, দেন ফাইনাল সিস্টেম ডিজাইন করার পরে এটা আসলে যে কাজ করতেছে এটা তোমার ভেরিফাই করতে হবে, সো এই জিনিসটাকে বলছে ভেরিফিকেশন, অর্থাৎ সেম দুইটা জিনিস আবার এখানে পরপর রিপিট করছে আর কি। এবার আসে হচ্ছে আমাদের এখানে একবার আসে আমাদের কম্পিউটেশনাল মডেল। কম্পিউটেশনাল মডেল হচ্ছে এটা একটা মডেল যেটা ডিসক্রাইব করে হাউ এ সিস্টেম বিহেভস অ্যান্ড প্রসেস ইনফরমেশন, অর্থাৎ একটা সিস্টেম কীভাবে পারফর্ম করে এবং তার ইনফরমেশান যেগুলো সে পাচ্ছে সেগুলোকে সে প্রসেস করে, এই জিনিসটাকে বলা হয় তোমার বেসিক্যালি কম্পিউটেশনাল মডেল। ইউজ টু প্ল্যান অ্যান্ড টেস্ট এ সিস্টেম বিফোর বিল্ডিং ইট ইন হার্ডওয়্যার অর সফটওয়্যার, অ্যাক্টস লাইক এ ব্লু প্রিন্ট ফর দ্য সিস্টেমস অপারেশন, অর্থাৎ তোমার ইউজ টু প্ল্যান, এটা ইউজ করা হয় প্ল্যান করার জন্য, প্ল্যান অ্যান্ড টেস্ট করার জন্য, কাকে, একটা সিস্টেমকে, বিফোর বিল্ডিং ইট, এটা বিল্ড করার আগে আর কি। তো এই জন্য এখানে এটাকে আমি যদি সহজে বলি, ধরো আমরা অনেক সময় কোনো একটা প্রজেক্ট যখন হাতে নিই, মানে যতগুলো প্রজেক্ট আছে আর কি, যখন হাতে নিই আমরা ফার্স্ট অফ অল একটা সফটওয়্যার কোনো একটা মানে ইয়াতে অ্যাপসের মধ্যে আমরা এটা একটা স্কেমেটিক ডিজাইন করি। ধরো আমি একটা সার্কিট ডিজাইন করতে যাচ্ছি, ধরো এগেইন হোম সিকিউরিটির একটা মানে প্রজেক্ট আমি বানাবো, ওইটা আমি ডিজাইন করার আগে অবভিয়াসলি আমি কোনো একটা সফটওয়্যারের মধ্যে এই জিনিসটাকে আমি একটা স্কেমেটিক মানে দাঁড় করে একটা রান করে দেখবো। ধরো এটার জন্য প্রোটিয়াস আছে, PSPice আছে, মানে সার্কিট সিমুলেশন সফটওয়্যার আর কি। এগুলোর মধ্যে তুমি ফার্স্ট অফ অল ডিজাইন করে দেখবে যে তোমার সিস্টেমে কীরকম ডেটা দিলে কী আসতেছে না আসতেছে, এই সকল জিনিস। তো এইটাকে বলা হচ্ছে বেসিক্যালি আমাদের কম্পিউটেশনাল মডেল, অর্থাৎ তোমার মেইন সিস্টেম বিল্ডের আগে তুমি মেইন যে ব্লু প্রিন্টটা বানাও সেটাকে বলা হচ্ছে বেসিক্যালি তোমার কম্পিউটেশনাল মডেল আর কি। ইন অ্যান এমবেডেড সিস্টেম co-design, in an embedded system co-design, the computational model helps define whether a functionality should be implemented in hardware, software or both based on performance, cost and other trade-offs, অর্থাৎ সিস্টেমটাকে বিল্ড করার আগে কম্পিউটেশনাল মডেলটা তোমাকে হেল্প করবে কিসের জন্য, যে ফাংশনালিটি, যে সিস্টেমটা তুমি বিল্ড করতেছো ওইখানে ধরো তুমি একটা স্পেসিফিক ফিচার তুমি অ্যাড করতে চাচ্ছ, ওই ফিচারটা কোথায় ইমপ্লিমেন্ট করলে বেটার হবে, এটা কি হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করলে বেটার হবে, সফটওয়্যারে করলে বেটার হবে, নাকি দুই জায়গাতে করলে বেটার হবে, এই জিনিসটা তোমাকে আইডিয়া দিতে সাহায্য করবে আর কি। এখন এই আইডিয়াটা পেলে তোমার লাভ কি, তোমার অবশ্যই তুমি পারফরমেন্সের উপর নজর দিতে পারবা, কস্ট কাটিং মানে কস্ট ইফেক্টিভ করতে পারবা, এবং আদার্স যেগুলো আমরা দেখি আর কি ফিচারটাকে অ্যাট্রাকটিভ করার জন্য এই সকল জিনিস আমার হেল্প করবে কম্পিউটেশনাল মডেলটা। এখন আসলে কম্পিউটেশনাল মডেলের ক্ষেত্রে আমার কিছু গ্রাফ ফলো করতে হয়, ডাটা ফ্লো গ্রাফ, এটাকে বলে তোমার DFG মডেল শর্টে। এখন আসলে ডাটা ফ্লো গ্রাফের ক্ষেত্রে আমার আগে এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। যদি পরীক্ষাতে কোনো কারণে ডাটা ফ্লো মডেল ব্যাখ্যা করতে বলে এই জিনিসগুলো একটু হুবহু মেনশন করার ট্রাই করবা, ভিতরে কী আছে এটা দরকার নেই, ভিতরে এগুলা এই পার্টটা বুঝলে তুমি ভিতরেগুলো ইজিলি ডিসক্রাইব করতে পারবা। আমি বলি দেখো ফার্স্টে তাহলে ডাটা ড্রিভেন এক্সিকিউশন, এটা হচ্ছে কোথায় ইউজ করবে, ডাটা ড্রিভেন এক্সিকিউশন, অর্থাৎ যে সকল সিস্টেমে ডেটা নিয়ে মানে বেশি কাজ হয় সেগুলো। অ্যাকশনস অকার হোয়েন ডাটা ইজ রেডি, এইখানের ক্ষেত্রে অ্যাকশানটা মানে তোমার সিস্টেমটা তখনই অ্যাকশানে যাবে যখন তোমার ডেটাগুলো রেডি, অর্থাৎ ধরো তুমি সেন্সর থেকে ডাটা এখনও পাঠাও নেই, অর্থাৎ তোমার ডাটা এখনও রেডি না, তখন তোমার সিস্টেম কিন্তু অ্যাকশানে যাবে না। এখন আসলে ইউজড ইন সিস্টেমস ওয়্যার ডাটা প্রসেসিং ইজ দ্য কি, এই যে সকল সেই সকল সিস্টেমে আমি এটাকে ইউজ করবো যেখানে ক্ষেত্রে তোমার ডাটা প্রসেসিং হচ্ছে ম্যান্ডেটরি, ডাটা প্রসেসিং হচ্ছে মেইন, যেমন লাইক ডিজিটাল সিগন্যাল প্রসেসিং DSP ডেফিনেটলি।
তো এখন আসে হচ্ছে আমাদের এক্সাম্পল, ধরো ইফ এ ফাংশন, এটা একদম খুবই সিম্পল একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আর কি এখানে। ইফ এ ফাংশন কম্পিউট, ধরো একটা ফাংশন আছে যে ফাংশনটা ক্যালকুলেট করে এক্স ইকলস টু এ প্লাস বি এবং ওয়াই ইজ ইকলস টু এক্স মাইনাস সি, এই দুইটা ফাংশনের ভ্যালুকে সে মানে ক্যালকুলেট করে। এখন এটাকে আমরা গ্রাফে কীভাবে দেখাবো, এখন গ্রাফে দেওয়ার ক্ষেত্রে আমার কিছু তোমার মানে সিম্বল আছে, যেমন ধরো আমাদের সার্কেল দিয়ে অবশ্যই আমার রিপ্রেজেন্ট করতে হবে অপারেশনটা, অর্থাৎ এটা কি মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা কি এডিশন হচ্ছে, এটা কি সাবট্রাকশন হচ্ছে, নাকি এটাকে ডিভিশন হচ্ছে, হোয়াট এভার, অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেশন হলেই আমি এটাকে মেনশন করবো হচ্ছে কী দিয়ে, সার্কেল দিয়ে। তারপর অ্যারোজের কাজ কি, অ্যারোজের কাজ হচ্ছে আমাদের ফ্লোটা দেখাবে যে কোত্থেকে কোথায় ডেটাটা ফ্লো হচ্ছে সেটা। এখন আসে তাহলে আমাদের এখানে আমরা একটু দেখি, তাহলে আমার এখানে অপারেন্ট কে এক্স, এ অ্যান্ড বি, এই তিনটা হচ্ছে আমার অপারেন্ট, এগুলোকে আমি কাজ করব। আমার অপারেশনটা কি এখানে প্লাস, তাহলে আমার এ আর বি ইনপুট ঢুকবে, আউটপুট হিসেবে আসবে কি আমাদের এক্স। তাহলে আমি একটু এখানে দেখি, একটু জুম ইন করি আমি, ধরো দেখা যাচ্ছে এটা, জি স্যার। ওকে। তাহলে এখানে আমাদের মেন কাজ হচ্ছে আমাদের অপারেশনটা হচ্ছে প্লাস, অর্থাৎ তাহলে আমাদের এই যে প্লাস, আমরা যেহেতু বললামই ম্যাথমেটিক্যাল সকল অপারেশনের জন্য আমরা মানে সার্কেল সিম্বলটা ইউজ করবো, তাহলে এখানে হচ্ছে সার্কেলের মধ্যে আমি প্লাস দিলাম। তাহলে আমার আর অ্যারোগুলো দিয়ে হচ্ছে আমার ডেটার ফ্লোটাকে বুঝাবে। তাহলে আমার ডেটাটাগুলো হচ্ছে ইনপুট, এ আর বি হচ্ছে ইনপুট, এক্স হচ্ছে আউটপুট। তাহলে এ ইনপুট হিসেবে ঢুকছে অ্যারো, অর্থাৎ অ্যারো ডাউনওয়ার্ড, তারপর বি দিয়ে ইনপুট ঢুকছে, দোনোটা সাম আপ হয়ে আউটপুট হিসেবে বের হয়েছে, কারণ আউটপুটটা কি আমার এক্স। ক্লিয়ার? ওকে। দেন তারপর আসে হচ্ছে আমাদের এই অপারেশনটাতে, যেখানটা হচ্ছে কি ওয়াই সমান এক্স মাইনাস অফ সি, অর্থাৎ একটু আগে যে এক্সটাকে পাইছি ওইখান থেকে আমি যদি সিকে বিয়োগ করি তাহলে আমি ওয়াইকে আউটপুট হিসেবে পাবো। তাহলে এক্স তো আগে থেকে পেলাম, এখন নতুন করে ঢুকবে কে তাহলে সি। অ্যান্ড এটা একটা যেহেতু ম্যাথমেটিক্যাল অপারেশন সাবট্রাকশন, তো অবশ্যই এটাকে আগেন সার্কেল দিয়ে আমার এনক্লোজ করতে হবে। দেন আউটপুট হচ্ছে আমাদের কত, ওয়াই। এটাকে ইন শর্ট বলা হয় হচ্ছে বেসিক্যালি ডাটা ফ্লো গ্রাফ বা ডিএফজি মডেল। এটা পরীক্ষাতে আসলে ছোটোখাটো এই এক্সাম্পলটা না, এরকম ছোটোখাটো এক্সাম্পল দিয়ে দিবে। ধরো তোমাকে একটা ফাংশন দিল এক্স ইকুয়ালস টু 5a + 4b, তো এটার ডিএফজি গ্রাফ কীরকমভাবে দেখাও, এই টাইপের জিনিসটা দিবে, যেগুলো সহজ, জাস্ট তুমি এটা বুঝে নিলেই ওকে, অত কঠিন না আর কি। তারপর আসে হচ্ছে আমাদের কন্ট্রোল ডেটা ফ্লো গ্রাফ। কন্ট্রোল ডেটা ফ্লো গ্রাফটা কি, যে সকল ক্ষেত্রে তোমার কোনো একটা কন্ডিশনের উপর তোমার সিস্টেমটা মানে ডিসিশন নিতে ওয়েট করে আর কি। ধরো আমাদের টেম্পারেচারের সিস্টেমটা যেটা আছে, ওইটার ক্ষেত্রে যদি আমি বলি, ধরো টেম্পারেচার যদি একটা সার্টেন লিমিট ক্রস করে, ওকে, টেম্পারেচার একটা সার্টেন লিমিট ক্রস করে, সেক্ষেত্রে আমার অ্যালার্মটা বাজবে, আর যদি না করে তাহলে অ্যালার্মটা যেমন ছিল তেমন থাকবে। তাহলে সেই ক্ষেত্রে ধরো আমি এখানে একটা কন্ডিশন সেট করে দিলাম যে ইফ আমার টেম্পারেচার 10 ডিগ্রি এর বেশি হয় তাহলে অ্যালার্ম বাজা স্টার্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা বলছি হচ্ছে কন্ট্রোল ডেটা ফ্লো গ্রাফ, অর্থাৎ সিডিএফজি। এখন এখানের ক্ষেত্রে কী হয়, এই যে দেখো এখানে ইফ ফ্ল্যাগ ইকুয়াল টু 1 বলছে, তো ফ্ল্যাগ ওই যে আমরা যেহেতু ফ্ল্যাগ দিয়ে বেসিক্যালি মানে তোমার মানে স্টেটগুলোকে আমরা ডিফাইন করি, তো এটাই মানে মেনশন করতে হবে। যদি আমাদের ফ্ল্যাগ 1 হয় তাহলে সেক্ষেত্রে আমার এক্স ইকুয়ালস টু এ প্লাস বি এটা কাউন্ট করবে। আদারওয়াইজ যদি ফ্ল্যাগ ইকুয়ালস টু 1 না, ধরো 0 হয়, সেক্ষেত্রে সে কাউন্ট করবে ওয়াই সমান এ মাইনাস বি। ওকে, এখন আসো এখানে গ্রাফটাকে কীভাবে ডিফাইন করবো, যদি যত ধরনের ডিসিশন আসে, অর্থাৎ এটা কাইন্ড অফ ফ্লো চার্টের মতো, তোমরা ফ্লো চার্ট পড়ে আসছো আশা করি, যে সকল ধর আমাদের গ্রাফ ক্ষেত্রে কীভাবে মেনশন করবো, যতগুলো ডিসিশন ব্লক আছে ওই ডিসিশন ব্লকগুলোকে আমার অবশ্যই ডায়মন্ড শেপ দিয়ে দেখাতে হবে। তারপর ডিফারেন্ট ডেটা পাথস, এগেন আগের মতো ওই যে তোমার অ্যারো দিয়ে দেখাতে হয় আর কি। আর ইউজ কেস হচ্ছে যেমন ক্যামেরা চুজিং জেপিজি অর পিএনজি ফরম্যাট বেসড অন দ্য সেটিং। এখন তোমার একটা এক্সাম্পল ধরো, এখানের মধ্যে ধরো তুমি একটা ফটো ক্যাপচার করলে, এখন ক্যাপচারটা সেভ করার আগে তোমার থেকে ডিসিশন চাচ্ছে যে তুমি কি এটা কি জেপিজি ফরম্যাটে সেভ করতে চাচ্ছ নাকি পিএনজিতে সেভ করতে চাচ্ছ। তো তুমি জেপিজি যদি ধরো জেপিজি সিলেক্ট করো, তাহলে এটার মানে সেভিং প্রসেসটা ধরো একরকম, আর পিএনজি দিলে ধরো এটা সেভিং প্রসেসটা আরেক রকম, এই টাইপের জিনিসপাতি আর কি। তাহলে এখন দেখো এখানে কী বোঝাচ্ছে, তাহলে আমরা একটু দেখি এখানে এগেন, এখানে আমার একটু এটা মনে রাখে, একটু ফ্ল্যাগ হচ্ছে 1, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, আদারওয়াইজ হচ্ছে এ মাইনাস বি। এখন ধরো আমার এখানে আসছে, তাহলে ওকে ওকে, এখানে ধরো আমাদের ফ্ল্যাগ 1, তো উপর থেকে ডেটা যা আসবে আসুক, এটা আমার দেখা দরকার নেই। ফ্ল্যাগ 1, এখন ফ্ল্যাগ 1 হলে যদি এটা ট্রু হয়, ই দিয়ে ট্রু বুঝেছে, তো এখানে একটু মাথায় রাখবে, এখানে ইয়েস নো দিয়ে না, কারণ আমরা ফ্লো চার্টে ইয়েস নো দিয়ে দেখি, ইয়েস নো না, এখানে ট্রু ফলস দিয়ে ব্যাখ্যা করতে হবে যে ফ্ল্যাগ যে 1 এটা ট্রু কিনা। যদি এটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে আমার এ আর বি সাম করবে। এই যে দেখো, ইফ ফ্ল্যাগ ইজ ইকুয়ালস টু 1 দেন এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, ফ্ল্যাগ 1 হলে আমার এ প্লাস বি ভ্যালুটা যোগ করে আমি এক্স এর মধ্যে রাখবো, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু এক্স। তাহলে এক্সটা বের হয়ে ফ্লো হয়ে ডাটাটা শেষ করবে, অর্থাৎ আমার প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে। যদি এটা না হয় সেক্ষেত্রে কি হবে, যদি এটা ফলস হয় তাহলে দেখো ট্রু হয় না, তার মানে এটা ফলস হবে, তাহলে তখন প্রোগ্রামটা এখান থেকে এসে এখানে এই যে যেহেতু যদি ফলস হয় এলস, সেক্ষেত্রে আমি এ থেকে বিকে আমি মাইনাস করবো। তাহলে যদি এটা হয় তাহলে এটা এখানে এসে এই যে মাইনাসে ঢুকলো,
এ ইনপুট, বি ইনপুট, আউটপুট হচ্ছে কি আমার ওয়াই, তো ওই জন্য ওয়াইটা এখানে এসে আমার প্রোগ্রামটা শেষ। এটা যেহেতু আমার একটা কন্ডিশনের উপর বেস করে ডিপেন্ড করে, দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলতে হচ্ছে কন্ট্রোল ডাটা ফ্লো মডেল, গ্রাফ মডেল। বুঝতে পারছি এতটুকু? প্রবলেম আছে কারো? না স্যার। এগুলি ইজি, না খুবই স্যার। ইজি। এই সেগমেন্টটা কাইন্ড অফ ইজি, তোমাদের জন্য বোনাস টাইপের বলতে পারবে। এখান থেকে যদি অবশ্যই 10 মার্ক তো থাকবেই, তো 10 মার্ক থাকলে এটা কাইন্ড অফ বোনাস তোমাদের। সেটা কি অ্যালগরিদমটা লিখতে হবে এখানে ডায়াগ্রামটা? এই স্যার ডায়াগ্রামটা, ডায়াগ্রামটা জি স্যার। এই ডায়াগ্রামটা যদি পরীক্ষায় ব্যাখ্যা করতে বলে, এটা হ্যাঁ অবশ্যই এগুলো তোমার ডায়াগ্রাম দিয়ে আসবে। কেন ডায়াগ্রাম বুঝো নাই? না বুঝছি স্যার, এটা আপনি না লিখতে হবে কিনা লাগবে জিজ্ঞেস করছি স্যার। লাগবে 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 পরীক্ষাতে আসলে এটা ওই যে তোমার এটা তো ডাটা ফ্লো গ্রাফ, গ্রাফ দিয়ে তো ব্যাখ্যা করতেছে। সো অবশ্যই তোমার গ্রাফ যেহেতু মেনশন করছে, তোমার এটা মানে আঁকতে হবেই। কারণ তুমি ধরো লিখে দিলে তো আসলে বোঝা যাচ্ছে না কি হচ্ছে, এটা তো তুমি না বুঝতে পারতেছো, বাট ধরো মানে একটা মানে মানে একটা প্রসিডিওর আছে না সব কিছুর, যে আমাদের প্রোগ্রাম করার আগে একটা ফ্লো চার্ট বানাও, অ্যালগোরিদম বানাও, ওই সকল জিনিসটা মানে একটা সিস্টেমেটিক প্রসেস আর কি। ওইটার জন্য তোমার আগে অবশ্যই এইটাকে মানে আঁকতে হবে, মানে একে দেখাতে হবে আর কি। এগুলো জি পরীক্ষাতে স্যার। আসলে এটাও আসতে পারে, অথবা মানে নিজেদের বানানো একটা ফাংশনও দিতে পারে, যেমন x ইকুয়ালস টু 2a প্লাস 3b ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু 1, আদারওয়াইজ y ইকুয়ালস টু x মাইনাস z, এই টাইপের কিছু আর কি। কে কিছু কোয়েশ্চেন করছিলাম? আচ্ছা ওকে, এবার আসে হচ্ছে আমাদের ফাইনাল স্টেট মডেল। এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট এটার মধ্যে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পার্টটা, ফাইনাল স্টেট মেশিন মডেল। আমাদের লাইফে আশেপাশে যত কিছু জিনিস দেখি, ম্যাক্সিমাম এই ফাইনাইট স্টেট মেশিনের খুব সুন্দর একটা এক্সাম্পল। যেমন আমরা যে তোমাদের মানে ক্যাম্পাসে যে ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনের মধ্যে কফি মেশিন আছে না, তো কফি মেশিন এটা একটা এক্সাম্পল ফাইনাইট স্টেট মেশিনের। তারপরে বাসা বাড়িতে যাদের ধরো লিফট আছে, এটা একটা এক্সাম্পল তোমার ফাইনাইট স্টেট মেশিন মডেলের। সো কাইন্ড অফ এটা মানে খুবই ইম্পর্টেন্ট আর কি। তাহলে এখন আসো ফার্স্টে কী বলে একটু বুঝি। এ ফাইনাইট স্টেট মেশিন ইজ এ কম্পিউটেশনাল মডেল। সো ডেফিনেটলি এটা একটা কম্পিউটেশনাল মডেল ইউজ টু ডিসক্রাইব দ্য বিহেভিয়ার অফ সিস্টেম দ্যাট গো থ্রু আ সিকোয়েন্স অফ স্টেটস বেসড অন ইনপুটস অর ইভেন্টস। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কিছু সিকোয়েন্সিয়াল স্টেটের মধ্যে দিয়ে যায়, কিসের উপর বেস করে? ইনপুটের উপর বেস করে। অর্থাৎ আমার স্টেটগুলো এরকম হতে পারে, যেমন আমাদের কফি মেশিনের এক্সাম্পলটাই যদি আমি বলি, কফি মেশিন আসলে বেসিক্যালি কী হয়, কফি ভেন্ডিং মেশিন আর কি। তোমরা বেসিক্যালি ফার্স্ট অফ অল মানে একটা কয়েন ইনসার্ট করো, ওই কয়েনটা ইনসার্ট করার পর তুমি সিলেক্ট করো যে তুমি কি কফি নিবা নাকি টি নিবা, কাইন্ড অফ। তো এখন তুমি যদি কফি সিলেক্ট করো, তাহলে তোমার কফির উপর বেস মানে ওইটার উপর বেস করে, মানে তোমার ইনপুটের উপর বেস করে একটা আউটপুট দিবে তোমাকে। যদি তুমি টি সিলেক্ট করো, তাহলে তোমাকে ওইটার উপর বেস করে আরেকটা আউটপুট দিবে। অর্থাৎ তোমার এখানের মধ্যে হচ্ছে তোমার কিছু ইনপুটের উপর বেস করে একটা সিকোয়েন্সিয়াল স্টেটকে সে স্টেপ বাই স্টেপ পারফর্ম করে। ওই জন্য এটাকে বলে তোমার ফাইনাইট স্টেট মেশিন। আর এটা তোমার স্টেটটা অবশ্যই ফাইনাইট, ফাইনাইট মানে হচ্ছে তোমার শেষ হয়ে যায় আর কি, মানে ইনফিনিট না, এই টাইপের। এখন আসি ইট কনসিস্ট অফ কী নিয়ে বানানো হয়। অবভিয়াসলি স্টেট, যেহেতু তোমার স্টেটের কাজ, স্টেট মানে হচ্ছে আমাদের একটা সিচুয়েশন বলতে পারো, অথবা স্টেপ বলতে পারো সহজ কথায়। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই সিচুয়েশন অর স্টেপ ইন দ্য সিস্টেম। বেসিক্যালি তোমার মিনিং ওয়েটিং রানিং, অর্থাৎ সিস্টেমটা কি রান করতেছে নাকি ওয়েট স্টেটে আছে, এটা বোঝায় আর কি। তারপর হচ্ছে আমাদের ইভেন্ট, সামথিং দ্যাট হ্যাপেন্স টু কজ আ চেঞ্জ। এক্সাম্পল হচ্ছে তোমার ধরো ইনসার্ট এ কয়েন, যেমন ধরো আমাদের ইভেন্ট হতে পারে, যেমন আমরা কফির এক্সাম্পল যেটা বললাম, ধরো তুমি কফি নেওয়ার জন্য তুমি একটা কি কয়েন ইনসার্ট করতেছো, তাই এটা হচ্ছে আমাদের কি ইনপুট, অথবা ইভেন্ট বলতে পারো, এটা একটা ইনসিডেন্ট, ঘটনা, সিম্পল। তারপর আসে হচ্ছে আমাদের ট্রানজিশন। ট্রানজিশন হচ্ছে এই যে তুমি কয়েনটা ইনসার্ট করলা, এই কয়েন ইনসার্ট করার পর তোমার মানে স্টেটটা নেক্সট স্টেপে চলে যাবে। অর্থাৎ কয়েন ঢুকানোর আগে তোমার কফি মেশিন জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকম, যেই তুমি মানে কয়েনটা ইনসার্ট করলা, তখনই তোমার এটা নেক্সট স্টেট বা নেক্সট স্টেপে চলে যাবে। তোমার কাছে মানে পারমিশন চাইবে যে তুমি কোনটা চাচ্ছ, যে তুমি কি কফি চাও নাকি চা চাও। বুঝতে পারছো কথাটা? ওকে, তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ট্রানজিশন, অর্থাৎ স্টেট থেকে স্টেটে সে ট্রানজিট করবে। অ্যাকশন হচ্ছে ফাইনালি তুমি যে জিনিসটা চাচ্ছ, যেটা তোমার ডিজায়ার্ড, সেটাই হচ্ছে তোমার অ্যাকশন লাস্টলি। অর্থাৎ তোমাকে তোমার হোয়াট দ্য সিস্টেম ডাজ ওয়েন ইট চেঞ্জেস স্টেটস, অর্থাৎ স্টেট চেঞ্জ করার পর সে সিস্টেম যে কাজটা করে সেটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি অ্যাকশন। এখন আসো এখানের মধ্যে এই জিনিসটা হচ্ছে তোমার কাইন্ড অফ থিওরিটিক্যাল আলোচনা। এখানে হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষাতে আসার মতো, যে তোমাকে বলবে যে ডিজাইন অ্যান্ড এমবেডেড সিস্টেম, এই যে এইগুলোই আসবে পরীক্ষাতে, এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3, এগুলো ফুল ঠাটা মুখস্থ করে ফেলিও, বুঝো না বুঝো ঠাটা মুখস্থ, কারণ পরীক্ষা আসলে লিখে দিতে পারবে আর কি।
আচ্ছা, তো দেখি হচ্ছে আমাদের ডিজাইন অফ এন এমবেডেড সিস্টেম ফর ড্রাইভার অথবা প্যাসেঞ্জারের জন্য কি সিস্টেম বানাবো আমরা? সিট বেল্ট ওয়ার্নিং ইন অ্যান অটোমোটিভ ইউজিং দ্য এফএসএম মডেল ফাইনাইট স্টেট মেশিন মডেল ফর ফলোয়িং রিকোয়ারমেন্টস। অর্থাৎ আমার কাজ কি, একটা এমবেডেড সিস্টেম আমার ডিজাইন করতে হবে সিট বেল্ট ওয়ার্নিংয়ের জন্য, অর্থাৎ আমার প্যাসেঞ্জার অথবা ড্রাইভার সিট বেল্ট ইউজ করছে কি না এটা ইনশিওর করা মেইনলি। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন আসো তাহলে কি রিকোয়ারমেন্টস। when the vehicle ignition is turned on and the seat belt is not fastened within 10 seconds of ignition on, the system generates an alarm signal for 5 seconds। অর্থাৎ ফার্স্ট রিকোয়ারমেন্টটা হচ্ছে কি, যখন তোমার ভেহিকেলটাকে অন করবা, ইগনিশন মানে হচ্ছে তোমার গাড়ির মধ্যে ইঞ্জিনের মধ্যে একটা মেবি ইগনিশন কয়েল থাকে যেটা চালানোর জন্য মানে গাড়ি স্টার্ট করার জন্য মানে ম্যান্ডেটরি আর কি। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমার when the vehicle ignition is turned on, অর্থাৎ যখন তুমি মানে তোমার বাইক বলো বা কার বলো এটাকে যদি তুমি যখনই অন করবা, অন করার সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে অর্থাৎ উইদিন 10 সেকেন্ড তুমি যদি সিট বেল্ট না বাঁধো তাহলে আমার সিস্টেমটা একটা অ্যালার্ম জেনারেট করবে এবং ওই অ্যালার্মটা কতক্ষণ ধরে চলবে? 5 সেকেন্ড ধরে। ডান। তারপরে রিকোয়ারমেন্ট কি, দ্য অ্যালার্ম ইজ টার্নড অফ when the alarm time expires or if the driver or passenger fasten the belt or if the ignition switch is turned off whichever happens আচ্ছা ওকে হোয়াট এভার। যেটা বলছে কি আমাদের মানে নেক্সট হচ্ছে আমাদের দ্য অ্যালার্ম মানে অ্যালার্মটা টার্ন অফ হয়ে যাবে কখন? যদি তোমার 5 সেকেন্ডের টাইম সেটা যদি এক্সপায়ার হয়ে যায় অথবা তোমার ড্রাইভার অথবা প্যাসেঞ্জার তাড়াতাড়ি সিট বেল্ট বেঁধে ফেলছে 10 সেকেন্ডের মধ্যেই, ওকে, অথবা সে গাড়ি স্টার্ট করলো আবার গাড়িটাকে বন্ধ করে ফেললো, সেক্ষেত্রে আমার অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। বুঝাতে পারছি এতটুকু? জি স্যার। ওকে, এবার আসি হচ্ছে আমাদের সলিউশনের দিকে যাই। এখন সলিউশনগুলো কী কী আমার এখানে সলিউশন আমি সহজে বলি। আমার মেইনলি দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে ইভেন্ট। কারণ আমার ফাইনাইট স্টেট মেশিন মডেল যেটা, এটার কাজ হচ্ছে বেসিক্যালি কয়েকটি স্টেটের মধ্যে দিয়ে গিয়ে আমাকে একটা ডিজায়ার্ড আউটপুট জেনারেট করা, এটা হচ্ছে আমার মেইন কাজ। তাহলে আমার এখানে মেইনলি স্টেটগুলোকে আইডেন্টিফাই করতে হবে, দেন ইভেন্টগুলোকে আইডেন্টিফাই করতে হবে। যদি এগুলো আমি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারি তাহলে আমার প্রবলেম ওইখানেই সলভ। কী কী তাহলে স্টেটগুলো কী কী? তাহলে আমার এখানে স্টেটগুলো হচ্ছে মেইনলি তিনটা। একটা হচ্ছে আইদার অ্যালার্ম অন থাকবে, আইদার অফ থাকবে অথবা ওয়েট করতে থাকবে, এই তিনটা হচ্ছে স্টেট। আর ইভেন্টগুলো কী কী? এই যে ইভেন্টগুলো কী কী এগুলো এখানে ব্যাখ্যা করা আছে 2 নম্বর লাইনে। একটা হচ্ছে ইগনিশন কি অন নাকি অফ, অর্থাৎ তোমার গাড়িটা কি অন স্টেটে আছে নাকি অফ স্টেটে আছে একটা। তারপরে অ্যালার্মের যে তুমি 5 সেকেন্ড টাইমার সেট করে দিছিলা যে 5 সেকেন্ড ধরে অ্যালার্ম বাজবে, এই টাইমারটা কি অন নাকি এই টাইমারটা অফ। তারপর তোমার ওই যে এখানে একটা 10 সেকেন্ডের টাইমার দিয়েছিলে না, যে গাড়ি স্টার্ট করার পর 10 সেকেন্ডের মধ্যে যদি সিট বেল্ট না বাঁধে সেক্ষেত্রে অ্যালার্মটা বাজবে, ওই 10 সেকেন্ডের টাইমারটা অন নাকি অফ। তাহলে আমার 4 নাম্বার স্টেপ মানে ইভেন্ট ডান। লাস্ট হচ্ছে আমাদের সিট বেল্ট অন নাকি মানে সিট বেল্ট কি মানে তোমার বাঁধা হয়েছে নাকি সিট বেল্ট বাঁধা হয় নাই, এই জিনিসটা হচ্ছে আমার টোটাল এই 5টাই হচ্ছে আমাদের এখানের মধ্যে ইভেন্ট। এখন এই জিনিসটাকে আমার ডিজাইন করার জন্য এগুলো এখানের মধ্যে ব্যাখ্যা করা আছে, আমি এগুলো কিছু বলতেছি না, ডিরেক্টলি এখানে চলে আসি। পরীক্ষায় যদি এফএসএম সিস্টেম ডিসক্রাইব করতে বলে এই চিত্রগুলো দিয়ে একটু কষ্ট করে ডিফাইন করবা, কারণ এখানে মেইন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে এই ডায়াগ্রাম বা এই ফিগারটাই। বুঝতে পারছি কথা? এখন আসলে স্টেট ডায়াগ্রামটা আমাদের কি বলে। তাহলে ফার্স্ট অফ অল আমার এখানে স্টেটগুলো আমরা যেগুলো ডিফাইন করছিলাম, এই যে স্টেট, একটা হচ্ছে অ্যালার্ম অফ, ওয়েটিং, অ্যালার্ম অন। তাহলে স্টেটগুলোকে আমি ফার্স্টে সার্কেলের ভিতরে দিয়ে, এই যে দেখো সার্কেলের ভিতরে আমি স্টেটগুলোকে লিখে ফেলবো ফার্স্টে। তাহলে ফার্স্ট স্টেটটা কি, অ্যালার্ম অফ, তারপরে হচ্ছে ওয়েটিং, তারপরে অ্যালার্ম অন। এখন এটা তোমার মানে একদম এখানে আছে বলে যেভাবে আছে এভাবে আঁকতে এমন কোনো কথা নেই, তুমি আঁকতে পারলে ভালো, তবে তুমি মানে ওদের মানে পজিশন চেঞ্জ করলেও চলবে, তবে সেক্ষেত্রে তোমার এইদের অ্যারোগুলার ডাইরেকশনগুলো একটু মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা আমি বুঝাচ্ছি, এটা ইজি একদম। তাহলে অ্যালার্ম অফ ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট হচ্ছে এটা ওয়েটিং, থার্ড স্টেট হচ্ছে অ্যালার্ম অন, ডান। এখন আসে হচ্ছে অ্যালার্ম অফ যখন আসে, ধরো অ্যালার্ম অফ অবস্থায় আছে, গাড়ি একদম অফ, তুমি ধরো সকালে ঘুম থেকে উঠে কোথাও যাওয়ার জন্য গাড়ি অন করলা, তাহলে এখন হচ্ছে আমার ইগনিশন কি অন, ইগনিশন কিটা আমার অন হলো, ওকে। তাহলে ইগনিশন কি যদি আমাদের এখানে অন হয় সেক্ষেত্রে আমাদের এখানে আমার স্টেটটা অ্যালার্ম অফ থেকে কোথায় চলে যাবে, ওয়েটিং। কেন? কারণ আমার ওই যে রিকোয়ারমেন্টে ব্যাখ্যা করা ছিল ইগনিশন কি অন করার 10 সেকেন্ডের মধ্যে যদি আমার সিট বেল্ট বাঁধা না হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যালার্মটা মানে প্লে করবো আর কি। তাহলে আমার ওয়েটিং কতক্ষণের জন্য, 10 সেকেন্ডের জন্য সে ওয়েট করবে। বুঝতে পারছি? ওকে। এখন আসো, যদি 10 সেকেন্ডের মধ্যে সে করে নেই মানে সিট বেল্ট বাঁধে নেই, তাহলে টাইমার এক্সপায়ার হয়ে গেছে। তাহলে টাইমার এক্সপায়ার হয়ে গেলে আমার স্টেট
ওয়েটিং থেকে কোথায় চলে আসবে, অ্যালার্ম অন, যে তখন তোমাকে সে সিগন্যাল দিবে যে তোমার তো সিট বেল্ট বাঁধা হয় নাই এখনও। বুঝতে পারছি? ওকে, তারপর আসে হচ্ছে আমাদের যে অ্যালার্ম অন। এখন অ্যালার্মটা কতক্ষণ বাজবে, 5 সেকেন্ড, 5 সেকেন্ড ধরে বাজবে। এখন 5 সেকেন্ড পরেও যদি তোমার মানে যে প্রবলেমটা ছিল অর্থাৎ সিট বেল্ট বাঁধা না বাঁধার, ওইটা যদি এখন এক্সিস্ট করে, তাহলে অ্যালার্মের টাইমটাও কি এক্সপায়ার। তাহলে অ্যালার্মের টাইম যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই অ্যালার্মটাকে কী করে দিবে, অফ করে দিবে। কথা বুঝতে পারছি এটা? জি স্যার। ওকে, এখন ধরো একটু টাইম মনে হয় শেষের দিকে, আমি একটু ধরো আমি আবার নতুন করে জয়েন করতেছি। কারো মেবি মাইক অন হয়ে আছে, একটু অফ করো কাইন্ডলি। আচ্ছা ওকে, আবার ব্যাক করি পরে। তো এখানে আসা হচ্ছে আমাদের, তাহলে আমরা ইগনিশন অন হলে কী হবে সেটা আমরা দেখলাম। এখন ধরো আমার অ্যালার্ম অফ, আমি অ্যাগেইন গাড়ি স্টার্ট করলাম, তাহলে ইগনিশন অন, তাহলে আমার 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে আমার অ্যালার্মটা, মানে সিস্টেমটা। ওকে, এখন দেখা গেল যে আমি 10 সেকেন্ডের মধ্যেই, মানে 10 সেকেন্ডের ভিতরেই আমি সিট বেল্টটা বেঁধে ফেলছি অথবা গাড়িকে অফ করে দিয়েছি। তাহলে এখানে দুইটা স্টেট হতে পারে, একটা হচ্ছে আইদার ইগনিশন কি অফ অথবা সিট বেল্ট অন। তাহলে সিট বেল্ট অন হলেও অ্যালার্ম অফ হয়ে যাবে 10 সেকেন্ডের মধ্যে, আর আমি যদি ইগনিশন কি অর্থাৎ গাড়িটাকে অন করে আবার যদি অফ করে দিই, তাও কি অ্যালার্মটা অফ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখো আমার অ্যালার্মটা ফার্স্টে অন করার পর এই স্টেট থেকে এই স্টেটে গেল, ওয়েটিং স্টেটে, দেন এখান থেকে সে আবার ব্যাক করে কোথায় আসলো, অ্যালার্ম অফের মধ্যে চলে আসলো, যেহেতু আমি সিট বেল্ট লাগাই ফেলছি অথবা গাড়ি আমি অফ করে দিছি। বুঝছি কথা? তো এইরকম টাইপের কয়েকটা কন্ডিশন আমার এখানে হতে পারে। তো এই জিনিসগুলা নিজেরা বুঝে একটু সুন্দর করে গুছাই লিখলে ফুল মার্ক। এখানে মেইন মানে নাম্বারটা ডিপেন্ড করা হচ্ছে এই ডায়াগ্রামটার উপর, স্টেট ডায়াগ্রাম, এটা আসে পরীক্ষাতে। নেক্সট আসে হচ্ছে আমাদের ডিজাইন অ্যান্ড অটোমেটিক টি অর কফি ভেন্ডিং মেশিন। আচ্ছা, কফি ভেন্ডিং মেশিন তো আসছে এখানে। ওকে, ডিজাইন অ্যান্ড অটোমেটিক টি অর কফি ভেন্ডিং মেশিন বেসড অন FSM, অর্থাৎ এখানের মধ্যে হচ্ছে আমাদের কফি ভেন্ডিং মেশিনটাকে আমার বানাতে হবে, যেটার রিকোয়ারমেন্ট কী কী, দ্য টি অর কফি ভেন্ডিং ইজ ইনিশিয়েটেড বাই ইউজার ইনসার্টিং আ 5 টাকা কয়েন। ওয়াও, 5 টাকা কয়েন না। আচ্ছা ওকে, দ্য মানে টি অর কফি ভেন্ডিং ইনিশিয়েটেড বাই ইউজার, অর্থাৎ ইউজার যখন 5 টাকার একটা কয়েন ওইখানের মধ্যে ইনসার্ট করবে, তখনই আমার প্রসেসটা ইনিশিয়েট করা স্টার্ট হবে, অর্থাৎ কফি নিবা নাকি চা নিবা সেটা স্টার্ট হবে। তারপর আফটার ইনসার্টিং দ্য কয়েন দ্য ইউজার ক্যান আইদার সিলেক্ট কফি অর টি অর প্রেস ক্যান্সেল। তাহলে তোমার কাছে মানে এই তিনটা অপশান থাকবে আর কি, টু ক্যান্সেল দ্য অর্ডার অ্যান্ড টেক ব্যাক দ্য কয়েন। তাহলে ওকে, আমার কোয়েশ্চেন বোঝা শেষ। এখন আমরা যাই হচ্ছে বেসিক্যালি কোথায়, সলিউশনের দিকে। তাহলে আমার সলিউশন আসে, তাহলে দ্য FSM মডেল কন্টেস্ট 4 স্টেট। তাহলে আমার কাছে শুরুতেই হচ্ছে কি স্টেট আছে কয়টা, 4টা স্টেট। 4টার মধ্যে কি কি, তাহলে আমার নাম্বার 1 হচ্ছে আমি কয়েন ইনসার্ট করলাম। কয়েন ইনসার্ট করার পরে ইনপুটের জন্য আমার ওয়েট করতে হবে। ইনপুটের জন্য ওয়েট, ইনপুট মানে হচ্ছে কি তুমি চা নিবা নাকি কফি নিবা। তাহলে ইনপুট হইতে পারে দুইটা, আইদার ডিসপেন্স টি আইদার ডিসপেন্স কফি, যে কোনো। তাহলে এই 4টা স্টেট, এই 4টা স্টেটের বাইরে আর কিছু হওয়ার পসিবিলিটি নাই। তারপরে ইভেন্টগুলো কী কী, ইভেন্ট হচ্ছে তুমি একটা কয়েন ইনসার্ট করতেছো, এটা একটা ইভেন্ট।
চা কফি সিলেক্ট করার জন্য প্রেস করতেছো বাটনে, এটা একটা ইভেন্ট। এখন তারপর তুমি ক্যান্সেলও প্রেস করতে পারো, এটাও একটা ইভেন্ট। অর্থাৎ তোমার ইচ্ছা করলো তুমি কয়েন দিলা, আবার ধরো কাইন্ড অফ মুড সুইং টাইপের, তোমার চাও ভালো লাগছে না, কফিও ভালো লাগছে না, তুমি চাচ্ছ তোমার টাকা তুমি ব্যাক নিবা, সেক্ষেত্রে তুমি ক্যান্সেলে প্রেস করে দিলা। তো এগুলো হচ্ছে আমার মেইনলি মানে ইভেন্ট আর কি। তাহলে এখন আসলে তাহলে আমরা এটার জন্য সেম স্টেট সিস্টেমটা আমি একটু ডিজাইন করি। তাহলে এটা হচ্ছে আমাদের সেই স্টেটটা। এখন এখানে দেখো একটু ধরো, এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার। যাচ্ছে স্যার। ওকে, এটা ধরো স্লাইড দিয়ে দিলে তখন নিজেরা বুঝবে, রেকর্ডের সাথে মিলিয়ে নিও, পারবা আশা করি। না বুঝলে বলিও, দরকার নেই, ক্লাসটা আমি আবার নিব, কোনো প্রবলেম নেই। দেখি এখানের মধ্যে তাহলে আমাদের স্টেট যেগুলো ব্যাখ্যা করছিলাম, 4টা স্টেট ছিল, ওয়েট ফর কয়েন, ওয়েট ফর ইউজার ইনপুট, ডিসপেন্স টি, ডিসপেন্স কফি, অর্থাৎ তোমার কফি প্রেস অথবা টি প্রেস, এই দুইটার মধ্যে যে কোনো একটা। এখন আসলে এই স্টেটগুলোকে আমি এখানের মধ্যে ফার্স্টে এগেইন সার্কেলের মধ্যে এনক্লোজ করব। এটা স্টেট এ, স্টেট বি, স্টেট সি, স্টেট ডি, ডান। এখন আসে হচ্ছে তাহলে স্টেট 1, আমার কাজ কি? স্টেট 1-এর নাম কি? তোমার কয়েনের জন্য সে ওয়েট করবে, অর্থাৎ তুমি কয়েন ইনসার্ট করতেছে কিনা সে এটার জন্য ওয়েট করে থাকবে। যেই কয়েন ইনসার্ট করবা সে অটোমেটিক্যালি কোথায় চলে যাবে? সেকেন্ড স্টেটে। সেকেন্ড স্টেটটা কি? তোমাকে অপশান দিবে সে তুমি কোনটা চাও, তুমি কি কফি সিলেক্ট করতে চাও নাকি তুমি টি সিলেক্ট করতে চাও। এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেটের কাজ। তাহলে দেখো স্টেটে, তাহলে ডায়াগ্রামটা কোথা থেকে কোথায় ফ্লো হচ্ছে? স্টেট বিতে। কখন? ইভেন্ট। কখন? ইনসার্ট কয়েন। যখন তুমি ইনসার্ট কয়েন করবা, অর্থাৎ কয়েনটাকে ইনসার্ট করবা, তখনই হচ্ছে আমার স্টেট এই থেকে শিফট হয়ে কোথায় চলে যাবে? স্টেট বিতে। আচ্ছা, এখন ধরো তুমি স্টেট বিতে আসলা, তোমার সাডেনলি মুড সুইং হয়েছে, ধরো তোমার ইচ্ছা করতেছে না, তুমি ধরো কফি নিলা, কফিও নিবা না, তুমি ধরো চাও নিবা না, তোমার মানে ইচ্ছা করতেছে না কিছু, তখন তুমি ডিরেক্টলি ক্যান্সেল বাটনে প্রেস করলা। তাহলে দেখো ইভেন্টটা কি? তাহলে ক্যান্সেল বাটনে প্রেস, তাহলে ইমিডিয়েটলি আমার স্টেট এগেইন বি থেকে ব্যাক করে কোথায় চলে আসবে? স্টেট এতে। এবং আমাকে অ্যাকশনটা কী করবে? কয়েনটাকে আউট করবে, অর্থাৎ তুমি কয়েন যেটা ইনসার্ট করছিলে ওই কয়েনটা তোমাকে আবার সে ব্যাক করে দিয়ে দিবে। বুঝছি? ওকে, এখন ধরো তুমি এরকম না, তুমি ক্যান্সেল করবে না, তোমার ইচ্ছা অবশ্যই আছে, তুমি ধরো চাও নিতে পারো, কফিও নিতে পারো, সেক্ষেত্রে কী হবে? তাহলে আমি অ্যাগেইন যাই স্টেটে, আমি কয়েন ইনসার্ট করলাম, কয়েন ইনসার্ট করার পর আমার স্টেট বিতে আসলো। এখন আমি মানে আমার ইনপুটের জন্য ওয়েট করব যে কি আমি কফি সিলেক্ট করব নাকি তোমার মানে টি সিলেক্ট করব। তাহলে এখন আসো আমি ইভেন টি বাটন প্রেস, আমি চা সিলেক্ট করতে পারি, তাহলে আমি ধরো টি বাটন আমি প্রেস করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আমার অ্যাকশানটা কী হবে? ডিসপেন্স টি, অর্থাৎ সে চা রিলিজ করবে, অর্থাৎ তোমার ওই যে যেটা মানে ওয়ান টাইম কাপ যেটা দিয়ে আর কি, ওইখানের মধ্যে সে চা রিলিজ করবে। এই চাটা রিলিজ করার পর আমার কোথায় চলে আসবে? স্টেট সিতে। ডান। ধরো তুমি চা না, তুমি চাইছো হচ্ছে কি কফিটা নিবা, তাহলে সেক্ষেত্রে তখন তুমি কফি বাটনে প্রেস করবে। তাহলে সেক্ষেত্রে আমার এগেইন স্টেট বি থেকে কোথায় চলে যাবে? স্টেট ডিতে। স্টেট ডি হচ্ছে কার জন্য? ডিসপেন্স কফি, অর্থাৎ কফির জন্য আর কি, স্টেট ডিতে। এখন ধরো সব কিছু করা শেষ, অ্যাকশন ট্যাকশন সব কিছু ডান, সেই ক্ষেত্রে আমার স্টেটটাকে আবার আগের স্টেটে ফিরে যেতে হবে। কারণ এমন না যে ওই মেশিনটা শুধুমাত্র তোমাকেই কফি সার্ভ করার জন্য বানানো হয়েছে, এমন না। ওইরকম হলে আমার পুরা বাংলাদেশে যদি 20 কোটি জনসংখ্যা হয়, 20 কোটির জন্য 20 কোটিটা কফি ভেন্ডিং মানে মেশিন লাগবে, যদি স্টেট এইখান থেকে আবার আগের স্টেটে ফেরত না যায়, মানে সেই ক্ষেত্রে ওই জন্য আমার করতে হচ্ছে কি, তাহলে আমার কফি টফি নেওয়া সব কিছু শেষ, তাহলে আমার স্টেটটা সুন্দর করে আবার শুরু স্টেজে মানে মুভ করবে, যেখানে তার সে আবার ওয়েট করবে কার জন্য? কয়েনের জন্য। বুঝতে পারছে কথা? সো এখানে অ্যারোগুলো একটু দেখবা ভালো মতো, অ্যারোটা ইম্পর্টেন্ট। যদি অ্যারোর মানে ডিরেকশন যদি একটু উল্টাপাল্টা হয়, তোমার ফুল মার্ক চলে যাবে আর কি, কারণ এগুলো একটু সেন্সিটিভ, এগুলো লিখলে মানে ফুল মার্ক, যদি একটু ভুল হয় নাম্বার কেটে দেয়। বুঝতে পারছে কথা এতটুকু? জি স্যার। ওকে, তো এখানে আমরা যেটা দেখলাম এক্সাম্পল 1, এক্সাম্পল 2, সেম গোস ফর এক্সাম্পল 3। সো এটা একটু নিজেরা দেখবা, যদি না বুঝো আচ্ছা নিজেরা বাদ দাও, আমি দেখা দিই। এক্সাম্পল 3তে কী বলতে দেখি, ডিজাইন আ ফাইনাইট স্টেট মেশিন মডেল ফর আই সিম্পল এলিভেটর। অর্থাৎ একটা লিফটের জন্য তুমি একটা এফএসএম সিস্টেম ডিজাইন করবা। এটার কাজ কি? দ্য এলিভেটর রেসপন্স টু ফ্লোর রিকোয়েস্ট, অর্থাৎ তোমার এলিভেটরটা রেসপন্ড করবে কিসের কারণে? ফ্লোর রিকোয়েস্ট। অর্থাৎ ধরো তুমি কোনো একটা ফ্লোরে যেতে চাচ্ছ এবং ওই ফ্লোর অনুযায়ী সে মুভ করবে। ধরো তুমি গ্রাউন্ড ফ্লোরে আছো, তুমি চাচ্ছ টপ ফ্লোরে যাওয়া, তাহলে তুমি টপের যদি বাটনটা প্রেস করো তাহলে সে তোমাকে টপ ফ্লোরে মানে নিয়ে যাবে। এখন হোয়েন আর রিকোয়েস্ট ইজ রিসিভ দ্য এলিভেটর মুভস আইদার আপ অর ডাউন, অর্থাৎ এলিভেটরটা
হয় উপরে যেতে পারবে নয়তো বা নিচে যেতে পারবে। সে এমন না সে একই সাথে উপরে একই সাথে নিচে, এরকম না, এরকম পসিবল না। টু রিচ দ্য রিকোয়েস্টেড ফ্লোর, ওকে, ওয়ান্স ইট রিচেস দ্য রিকোয়েস্টেড ফ্লোর দ্য ডোর ওপেন্স অ্যান্ড স্টেটস ওপেন ফর অ্যাটলিস্ট 10 সেকেন্ড। তাহলে যখনই সে রিকোয়েস্টেড ফ্লোরে পৌঁছাবে, ধরো তোমার ইচ্ছা হলো তুমি 7th ফ্লোরে যাবা, তুমি 7th ফ্লোরে যাওয়ার পরে ডোরটা ওপেন করবে তুমি বের হওয়ার জন্য, এবং ডোরটা কতক্ষণ ওপেন থাকবে, অ্যাটলিস্ট 10 সেকেন্ডের জন্য, অর্থাৎ 10 সেকেন্ডের জন্য সেটা ওপেন থাকবে। তারপর দ্য ডোর রিমেইনস ওপেন আনটিল আ নিউ রিকোয়েস্ট ইজ রিসিভড, এবং ডোরটা ততক্ষণ পর্যন্ত ওপেন থাকবে যতক্ষণ না নতুন কোনো ব্যক্তি এসে নতুন ফ্লোরের রিকোয়েস্ট দিচ্ছে। দ্য এলিভেটর মাস্ট নেভার হ্যাভ ইটস ডোর ওপেন হোয়াইল মুভিং, এবং আমাকে এটাও এনশিওর করতে হবে যে এলিভেটরটা যখন মুভ করবে, অর্থাৎ আপ অর ডাউন যখন মুভটা করবে, তখন তার ডোরটা যেন অবশ্যই বন্ধ থাকে। তারপর হচ্ছে দ্য ডিরেকশন ইজ অনলি চেঞ্জ ইফ দেয়ার আর নো পেন্ডিং রিকোয়েস্ট ইন দ্য কারেন্ট ডিরেকশন অফ মোশন, অর্থাৎ দ্য ডিরেকশনটা তখনই চেঞ্জ হবে যখন বেসিক্যালি তোমার মানে কোনো পেন্ডিং রিকোয়েস্ট নাই আর কি। ধরো তোমার আচ্ছা, এটা স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করবে এখানে। তাহলে এখন আসলে আমরা এখানের মধ্যে স্টেটগুলো একটু ব্যাখ্যা করার ট্রাই করি। তাহলে আমার এখানের মধ্যে স্টেটগুলো কী কী? স্টেট হচ্ছে আমার এখানে মেনলি 4টাই। এটা হচ্ছে হয় নিজে বসে থাকবে, নয় উপরে যাবে, নয়তো বা নিচে নামবে, অথবা ডোর ওপেন করে বসে থাকবে। এর স্টেট হচ্ছে এই 4টা। আর ইভেন্টগুলো কী কী? ইভেন্ট হচ্ছে তুমি ফ্লোরে যেতে চাচ্ছ, এটা তোমার ফ্লোরটা কি উপরেও হতে পারে, তোমার ফ্লোরটা নিচেও হতে পারে, অথবা তুমি কোনো ফ্লোরে যাইতেই চাচ্ছ না, তোমার ইচ্ছা হচ্ছে তুমি জাস্ট এমনি লিফটে ঢুকে বসে থাকবা, এটাও হতে পারে। এখন তো এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করছে। তাহলে রিকোয়েস্টেড ফ্লোর, আর এটা হচ্ছে ডিজায়ার্ড ফ্লোর, অর্থাৎ লিফট যে ফ্লোরে আসে সেটা, আর এটা হচ্ছে তোমার রিকোয়েস্ট করা ফ্লোর। তাহলে রিকোয়েস্ট গ্রেটার দেন ফ্লোর মানে হচ্ছে তোমার রিকোয়েস্ট করা ফ্লোর উপরে, অর্থাৎ ধরো আমার লিফট এখন 7 তলায় বসে আছে, তোমার যেতে ইচ্ছা করতেছে ধরো 11 তলায়, তাহলে তোমার রিকোয়েস্টেড হচ্ছে 11 আর ফ্লোর হচ্ছে কত 7, তাইলে এটা হচ্ছে তোমার উপরের দিকে মুভ করবে, অর্থাৎ 11 গ্রেটার দেন 7 আমরা তো জানিও মানে অবভিয়াসলি। তাহলে সেক্ষেত্রে এই কন্ডিশনটা যখন স্যাটিসফাই করবে তখন আমার লিফটটা আপওয়ার্ড ডাইরেকশানে যাবে। তারপর এটা হচ্ছে আমার কি রিকোয়েস্টেড যে ফ্লোর, সেই ফ্লোরটা লিফটের অ্যাকচুয়াল পজিশন থেকে নিচে ডাউন, ধরো তোমার লিফট আছে 7 তলায়, তুমি যেতে চাও হচ্ছে 1 তলায়, নিচতলায় আর কি, তাহলে সেক্ষেত্রে তোমার লিফট যাবে হচ্ছে কি ডাউনওয়ার্ডস। আর ধরো তোমার ওই যে অ্যাগেন যেটা বললাম, তোমার ধরো লিফট দেখতে ইচ্ছা করতেছে ভিতরে, সেক্ষেত্রে তোমার মানে লিফট ধরো 7 তলায় আছে, তুমি 7 তলাতে প্রেস করে বসে থাকলা, তো লিফট না মুভ করবে না আপ, মানে কোনো কিছু করবে না, মানে লিফট মুভমেন্ট করবে না আর কি, জাস্ট ডোরটা ক্লোজ করে বসে থাকবে এই টাইপের। তারপরে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে তোমার নট ওই যে নট ইকুয়াল টু আর কি, অর্থাৎ তোমার রিকোয়েস্টেড ফ্লোর গ্রেটার দেন ডিজায়ার্ড ফ্লোর, নট রিকোয়েস্ট আছে, এটা ব্যাখ্যা এখানে করবো, এটার মধ্যে করবো, লাভ বলতে পেইন। ধরো এখানে আসলে তোমার আমাদের স্টেট ডায়াগ্রামটা আমরা একটু দেখি, এটা মেনশন করছি, ওকে স্টেট ডায়াগ্রামটাতে যাই আমরা। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন স্টেট ডায়াগ্রামটা। এখন স্টেট ডায়াগ্রামটা হচ্ছে আমার মেইনলি আইডলে থাকবে গোয়িং আপ, গোয়িং ডাউন, অথবা ডোর ওপেন, যে কোনো একটা, এবং সবগুলো কিন্তু টাইমার 10 সেকেন্ডের জন্য ওপেন থাকবে। এখন ধরো আমাদের এটা আইডলের মধ্যে বসে আছে, এখন আইডলে এটা অবশ্যই কোনো না কোনো একটা ফ্লোরের মধ্যে তো মানে আইডল অবস্থায় থাকবে, এটা তো এমন না যে একেবারে নিচতলাতেই থাকতে হবে, এমন না। ধরো তোমার কোনো একটা মানুষ ধরো গ্রাউন্ড ফ্লোর থেকে 7 তলায় উঠছে, সে তার পাশে ঢুকে যাওয়ার পর আর কোনো নতুন মানে রিকোয়েস্ট আসা নেই, তাহলে সেই লিফটটা যতক্ষণ পর্যন্ত নতুন রিকোয়েস্ট আসবে না ততক্ষণ পর্যন্ত ওই 7 তলাতেই স্টাক অবস্থায় থাকবে, মানে বসে থাকবে আর কি। তাহলে ওই জন্য এখানে বলতেছি কি রিকোয়েস্টেড ফ্লোর ইকুয়ালস টু অ্যাকচুয়াল ফ্লোর, অর্থাৎ দোনোটা ফ্লোরের মানে মানে কী বলে তোমার ফ্লোরটা ম্যাচ করে আর কি। এখন ধরো তোমার রিকোয়েস্টেড ফ্লোর গ্রেটার দেন অ্যাকচুয়াল ফ্লোর, ধরো তুমি যে ফ্লোরটাতে যেতে চাচ্ছ ওইটা মেইন পজিশন অ্যাকচুয়াল পজিশন থেকে উপরে, তাহলে সেক্ষেত্রে আমার লিফটটা আপওয়ার্ড ডাইরেকশানে যাবে, ওকে আপওয়ার্ড ডাইরেকশানে গিয়ে বসে থাকলো। তারপরে তুমি যদি ধরো নিচে যেতে চাও, তাহলে এটা তোমার সেক্ষেত্রে নিচে গিয়ে বসে থাকবে, এবং এটার ডাইরেকশানটা কীরকম রিকোয়েস্টেড ফ্লোর লেস দেন ফ্লোর এভাবে থাকবে কিন্তু এই জিনিসটা। এখন ধরো তোমার নিচে আসার পরে ডোরটা ওপেন হলো, ওকে ফাইন, এখন তুমি নতুন কোনো রিকোয়েস্ট এখনও দাওই নেই, অর্থাৎ রিকোয়েস্ট লেস দেন ফ্লোর ইজ নট, মানে তোমার এটাকে কেউ নতুন কোনো রিকোয়েস্ট রেজিস্টার করে নেই, তখন সেক্ষেত্রে এই লাইনটা এক্সিকিউট হবে। তখন ডাউনে যাওয়ার পরে তোমার ডোর ওপেন হয়ে তুমি বের হয়ে গেলা, লিফট এই জায়গার মধ্যে স্টাক হয়ে থাকবে, অর্থাৎ ডোর ওপেন করে বসে থাকবে। এখন এটা কতক্ষণ থাকবে 10 সেকেন্ড। যদি 10 সেকেন্ডের মধ্যে নতুন কোনো রিকোয়েস্ট রেজিস্টার না হয়, তাহলে সেক্ষেত্রে লিফট কোথায় চলে আসবে, আবার আইডেলে চলে আসবে, আইডেলে এসে সে তার মতো বসে থাকবে আর কি, কারণ তখন টাইমারটা 10 সেকেন্ডের সমান না, অর্থাৎ টাইমার 10 সেকেন্ডের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা এতটুকু?
ওকে, তো এটাই আর কি, খুব বড় একটা টপিক, 34 পেজের স্লাইড কাইন্ড অফ, এবং এটা আমার কাছে পার্সোনালি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট মনে হয়েছে আগেরগুলোর তুলনায়, 4-5 এগুলোর তুলনায়। সো একটু ভালো মতো পড়িও এটা, এটা ফুল স্যার লাস্ট ডায়াগ্রামটা একবার বুঝিয়ে দেন। বুঝি নাই স্যার লাস্টের ডায়াগ্রামটা একটু বুঝিয়ে দেন। লাস্টের ডায়াগ্রামটা আছে, আমি একটু বলতেছি, আমি দাঁড়াও এখানে তোমার এখানের মধ্যে আছে, আমি পরে পরে বুঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ইনিশিয়ালি দ্য এলিভেটর ইজ ইন দ্য আইডিয়াল স্টেট, তাহলে ইনিশিয়ালি হচ্ছে মানে তোমার আমার মানে এলিভেটরটা হচ্ছে তোমার আইডিয়াল স্টেটে থাকবে, অর্থাৎ লিফটটা। ইফ আর রিকোয়েস্ট ইজ মেড ফর এ ফ্লোর হায়ার দেন দ্য কারেন্ট ফ্লোর, অর্থাৎ তুমি যে ফ্লোরে আসো সেই তার থেকে উঁচু কোনো ফ্লোরে যদি তুমি রিকোয়েস্ট দাও, সেক্ষেত্রে লিফটটা কোথায় যাবে, মানে তোমার গোয়িং আপ, মানে আপওয়ার্ড ডাইরেকশনে যাবে। তাহলে সেক্ষেত্রে লিফট এখান থেকে আইডিয়াল থেকে সরে কোথায় যাবে, গোয়িং আপ। ওকে ওকে, তারপর ইফ আর রিকোয়েস্টেড ফ্লোর ইজ ইফ আর রিকোয়েস্ট ইজ মেড ফর এ ফ্লোর লোয়ার দেন দ্য কারেন্ট ফ্লোর, অর্থাৎ তুমি যে ফ্লোরে আসে লিফট তার থেকে যদি নিচের ফ্লোরে যেতে চাও, সেক্ষেত্রে আমার লিফট মুভ করবে কোথায়, ডাউনওয়ার্ড, অর্থাৎ আইডল থেকে সে এখন কোথায় যাবে, গোয়িং ডাউনওয়ার্ডে যাবে। এগুলো আমি দুইটা কেস আলাদা আলাদাভাবে বুঝাইছি। ধরো আইডেল আছে, তুমি যদি উপরে যেতে চাও তাহলে সেক্ষেত্রে আপওয়ার্ড মুভমেন্ট, যদি তুমি আইডেল থেকে নিচে যেতে চাও তাহলে সেক্ষেত্রে ডাউনওয়ার্ড মুভমেন্ট। বুঝতে পারছো এটা? ওকে, আর যদি ধরো ইফ দ্য কারেন্ট ফ্লোর ইজ রিকোয়েস্টেড ফ্লোর, ধরো তোমার তুমি যে ফ্লোরটাকে রিকোয়েস্ট করতে চাচ্ছ সেটাই কারেন্ট ফ্লোর। ধরো তুমি 7th ফ্লোরে আসো, তুমি রিকোয়েস্টও করছো কি 7th ফ্লোর, অর্থাৎ এখানে রিকোয়েস্টেড ফ্লোর আর অ্যাকচুয়াল ফ্লোর দুটোটা বেসিক্যালি সমান। সেক্ষেত্রে ইট ইমিডিয়েটলি ট্রানজিশন টু দ্য ডোর ওপেন স্টেট অ্যান্ড অ্যালাউ এন্ট্রি অর এক্সিট। এখন তুমি সেক্ষেত্রে এটা তোমার মানে তুমি ঢুকতেও পারো নাও ঢুকতে পারো, অর্থাৎ তুমি ঢুকে বসে থাকলেও কোনো সমস্যা নেই, বের হলেও কোনো সমস্যা নেই, এই স্টেটের মধ্যে চলে আসবে আর কি। তারপর আসে হচ্ছে আমাদের হোয়াইল ইন দ্য গোয়িং আপ স্টেট, যখন তুমি উপরে মানে আপওয়ার্ড মুভমেন্টের মধ্যে থাকবা, দ্য এলিভেটর কিপস মুভিং আপওয়ার্ড অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ আ হায়ার রিকোয়েস্ট, অর্থাৎ তোমার যতক্ষণ পর্যন্ত রিকোয়েস্টেড ফ্লোর গ্রেটার দেন অ্যাকচুয়াল ফ্লোরের চেয়ে বড় হবে ততক্ষণ পর্যন্ত সেটা আপওয়ার্ড মুভমেন্ট থাকবে। ওয়ান্স দেয়ার আর নো মোর হায়ার রিকোয়েস্ট, অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে নট ইকুয়াল টু আর কি, ইন ট্রানজিশনস টু দ্য ডোর ওপেন স্টেট, অর্থাৎ তোমার ধরো এই যে এখানের মধ্যে সে ধরো উপরে উঠতে উঠতে ধরো গোয়িং আপ গেল, এখন ধরো তুমি 7 তলায় আসো, তুমি যেতে চাচ্ছ ধরো 11 তলায়, এখন 11 তলায় যাওয়ার পরে এটার উপরে আর কোনো ফ্লোর নাই বেসিক্যালি, তো লিফট তো আর বিল্ডিং ভেঙে উপরে উঠতে পারবে না। তাহলে ধরো 7 থেকে 11 তলায় গেল, 11 তলায় গিয়ে সেটা ওইখানে বসে থাকবে। তুমি বের হওয়ার পর সেক্ষেত্রে আমার বের হওয়ার পরে এটা ডোর ওপেন স্টেট যেটা আছে ওইখানের মধ্যে যাবে, ওইখানে গিয়ে সে 10 সেকেন্ডের জন্য ওয়েট করবে আর কি। এই জিনিসটা এখানের মধ্যে বলা হয়েছে। ইট ট্রানজিশনস টু এটা হচ্ছে তোমার ইট ট্রানজিটস টু হবে আর কি তোমার টু দ্য ডোর ওপেন স্টেট। তারপর সিমিলারলি গোয়িং ডাউন, তাহলে আমাদের গোয়িং আপের ক্ষেত্রে যেরকম গোয়িং ডাউনের ক্ষেত্রেও সেম। ধরো তুমি 7-এ ছিলা, 7 থেকে তুমি ধরো একদম গ্রাউন্ড ফ্লোরে গেছো, এখন গ্রাউন্ডের নিচে তো আর নাই বেসিক্যালি, তাহলে সেক্ষেত্রে গ্রাউন্ডে যাওয়ার পর তুমি যদি মানে ওই লিফট থেকে বের হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে এগেইন আমার লিফটটা কোন স্টেটে যাবে, ডোর ওপেন স্টেট যেটা আছে সেটা। এখন ইফ দ্য ডোর ওপেন স্টেট, এখন ডোর ওপেন স্টেটের মধ্যে আছে আমি, ধরো দ্য ডোর রিমেইনস ওপেন ফর এ মিনিমাম অফ 10 সেকেন্ড, ধরো 10 সেকেন্ডের জন্য আমার লিফটের দরজাটা 10 সেকেন্ডের জন্য ওপেন থাকবে। অ্যাজ লং এজ দ্য টাইমার ইজ লেস দেন 10 সেকেন্ড দ্য এলিভেটর স্টেট ইন দিস স্টেট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই 10 সেকেন্ড শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমার লিফটটা অর্থাৎ এলিভেটরটা এই ডোর ওপেন স্টেটের মধ্যেই থাকবে। দেন ফাইনালি ওয়ান্স দ্য টাইমার রিচেস 10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড বা 10 সেকেন্ডের বেশি, 10 সেকেন্ড অর মোর দেন 10 সেকেন্ড, এটাকে বুঝাইছে হচ্ছে এই সিগন্যালটা দিয়ে আর কি, টাইমার লেস দেন 10 নট ইকুয়াল, দ্য এলিভেটর রিটার্নস টু দ্য আইডিয়াল স্টেট, অর্থাৎ দেখতেছে যে সে 10 সেকেন্ডের বেশি হয়ে যাচ্ছে, তার মধ্যে কোনো নতুন ধরনের মানে রিকোয়েস্ট আসতেছে না যে উপরে যাবে না নিচে যাবে, সেক্ষেত্রে সে তার স্টেটটাকে নিয়ে আসবে কোথায়, আইডিয়াল, অর্থাৎ যেখান থেকে আমি শুরু করছিলাম সেখানে আর কি। এখন বুঝে গেছে? জি স্যার। ওকে, এটা একটু নিজেরা মানে নিজেদের ভাষায় ব্যাখ্যা করে নিলে পারবা, এটা ইজি একদম, এগুলো তোমার কাইন্ড অফ স্টোরি রাইটিংয়ের মতো। আচ্ছা ওকে, তো এটাই হচ্ছে আমাদের সেগমেন্ট 8-এর পড়াশোনা আর কি। সেগমেন্ট 5টা জাস্ট একটু দেখাবো, বেশি না, 5 মিনিট লাগবে। সেগমেন্ট 5 হচ্ছে তোমাদের সেলফ দিয়ে দিব আর কি কাইন্ড অফ। সেগমেন্ট 5 এখানে আছে, হ্যালো সেগমেন্ট 5 তো নাই এখানে।
আচ্ছা সেগমেন্ট 5টা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, সেগমেন্ট 5টা হচ্ছে তোমার ওই যে সেকশন এর পার্ট মেবি, এটা পুরাটাই থিওরি, এবং থিওরিটা হচ্ছে তোমরা ইয়াতে করে আসছিলাম যে আমাদের 8086 এর শুরুতে কিছু আমরা টাইপ করছিলাম না, যে ফার্স্ট জেনারেশন প্রসেসর, সেকেন্ড জেনারেশন প্রসেসর, ইন্টেলের এই প্রসেসর সেই প্রসেসর যতগুলো পড়ছিলাম প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে ব্যাখ্যা করছে। এই যে তোমার এগুলো টাইপস অফ, এই যে দেখো তোমার ইন্টেলের 80186 এই সকল মাইক্রো প্রসেসরের ইয়ারকে মানে এদের স্পেসিফিকেশান, কোন সালে লঞ্চ করছে, কত বিট মেমোরি, কত ক্লক স্পিড, এসব মানে ফালতু জিনিসপাতিগুলো এখানে দেওয়া আছে আর কি। সো একটু কষ্ট করে এই জিনিসটা সাজেশন থাকবে তোমাদের কাছে, নিজেরা একটু কষ্ট করে মানে পড়ে নিবে আর কি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাও, কোনো সমস্যা নেই, আমি দরকার হলে একটা এক্সট্রা ক্লাস দিয়ে আমি এটা নিয়ে নিব। তবে এটা ইজি, কারণ যেগুলো আমরা আগে পড়ে আসছি 8086 টাইপের ক্ষেত্রে পড়ে আসছি দেখে এটা আমি কাইন্ড অফ সেলফ দিচ্ছি আর কি তোমাদেরকে। যদি না বুঝো আমাকে বলিও কাইন্ডলি। বুঝতে পারছো কথা? জি স্যার। ওকে, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। মোস্ট প্রবাবলি এটাই লাস্ট ফাইনালের আগে, যদি ফার্দার কোনো স্লাইড না আসে আর কি। তো এটা আর কি, বেস্ট অফ লাক সবার জন্য। আর আমাদের যেটা ছিল, হ্যাঁ কথা আছে কোনো? স্যার আমাদেরকে কোনো ইম্পর্টেন্ট টপিক দিবেন না? স্যার একটু ওভারভিউ স্যার। ওভারভিউ বলতে যে সাজেশন টাইপের? জি স্যার মানে হ্যাঁ এটা নিব, এটা অবশ্যই নিব, এটা অবশ্যই নিব। এটা হচ্ছে এখন না, তোমরা পড়ো আপাতত সাজেশনটা। ধরো আমরা, কারণ এখনও তো কোয়েশ্চেন হয়নি, কোয়েশ্চেন করার উপর বেস করে তো এই সাজেশনটা দিব। তো ওটা ধরো তোমার মানে পরীক্ষা তো 14 তারিখ থেকে তোমাদের, ধরো নেক্সট উইকের ধরো 11-12 তারিখের দিকে একটা এক্সট্রা ক্লাসে আমি দিয়ে দিব, সমস্যা, অথবা আমি গ্রুপে দিয়ে দিব ইয়াটা, পিডিএফটা। আর যারা সিটিতে অ্যাটেন্ড করো নাই ওদের যে অ্যাসাইনমেন্টটা, ওই অ্যাসাইনমেন্টটা আমি একটু পরে দিচ্ছি। তো তোমাদের সুবিধা মতো টাইমে এটা সাবমিট করে দিও। ডেডলাইন তোমার ফাইনালের পর পর্যন্ত আছে। এখন যত তাড়াতাড়ি দিব তত তোমাদের বেটার আর কি। স্যার অনলাইনে নাকি অফলাইন? এটা অনলাইনে সাবমিট করিও, কারণ অফলাইনে তোমার যেহেতু আমি ওয়ার্ডে নিব, মানে ওয়ার্ডে হাতে লিখতে হবে না আর কি। তো ওয়ার্ডে নিলে তোমার এখন এটা আবার সফট কপি লিখো, আবার প্রিন্ট করো, মানে অনেক সময়ের ব্যাপার আর কি। তো এটার জন্য আমাকে মানে গুগল ফর্মে সাবমিট করে দিলে হবে, আমি এখান থেকে কালেক্ট করে নিব আর কি। বুঝতে পারছি এটা?